আচ্ছা, আমি তাইলে সেশনটা শুরু করতেছি। খুবই ভালো হবে সবাই যদি একটু ইন্টারঅ্যাক্ট করে বা মাইক গুলা যদি আনমিউট করে একটু উত্তর দেয়, বা কারণ হচ্ছে গিয়ে আমি যদি জাস্ট কারো কথা না শুনি মনে হবে যে আমি জাস্ট একদম খুবই এন্ডে একটা সেশন নিচ্ছি। তো সবাই যদি চাইলে ভিডিও ক্যামেরাটা অন করে দিতে পারে তাইলে অ্যাটলিস্ট মানে আমি যদি সবার ফেস গুলো দেখি তাহলে বুঝতে পারবো যে কেউ কি বুঝছে নাকি বা কার কোনো কনফিউশন আছে নাকি। তো জিনিসটা একটু আমার পক্ষে সেশনটা কন্ডাক্ট করাটা একটু ইজিয়ার হবে। তো যদি যদি কারোর যদি প্রবলেম না থাকে একটু ক্যামেরা গুলো অন করে দিতে পারি সবাই, তাহলে আমরা জিনিসটা একটু ওভারঅল ইজিয়ার হবে জিনিসটা ম্যানেজ করতে। আচ্ছা, তো আমরা আজকে বেসিক্যালি স্মার্টফোন ফটোগ্রাফি সম্পর্কে সম্পর্কে শিখবো। সো আমাদের হাতে সবার যে স্মার্টফোনটা আছে এটা বেসিক্যালি অনেক ইনক্রেডিবলি একটা পাওয়ারের ক্ষমতা রাখে। আমরা অনেক সময় হয়তো বা দেখা যায় যে এই পার্টিকুলার স্মার্টফোন ফটোগ্রাফির এক্সাক্ট মানে লিমিটটা বুঝতে পারি না। দেখা যায় যে সেক্ষেত্রে আমাদের এন্ডেরও কিছু প্রবলেম থাকে, যে অনেক সময় হয়তো বা আমরা বুঝি না যে আসলে কোন মানে এই ফোনটা দিয়ে আসলে কত ভালোই বা ছবি তোলা যায়। ওটার পাশাপাশি আরেকটা জিনিস থাকে যে আমার স্মার্টফোন দিয়ে কি আমি আদৌ কি ভালো ছবি তুলতে পারবো নাকি। তো এই দুইটা প্রশ্নের একটা উত্তর থাকে। তো আমরা চেষ্টা করবো যে এই দুইটা প্রশ্নের উত্তরগুলো আজকে একটু সলভ করার, এবং ওটার পাশাপাশি যাতে এটা বুঝতে পারি যে আচ্ছা স্মার্টফোন ফটোগ্রাফি আসলে লিমিটটা কতটুকু। তো আমি যদি একটু আগাই, আমি ফার্স্টে কয়েকটা ছবি দেখাবো কয়েকজন মানুষের। তো যাদের ছবি দেখাবো আমি এখানে বেসিক্যালি আমরা তো চাইলেই অনেক বড় বড় ফটোগ্রাফারদের ছবি দেখাইতে পারি ইন টার্মস অফ স্মার্টফোন, বিকজ অ্যাপেল পার্টিকুলারলি শর্ট অন আইফোন নামে একটা ক্যাম্পেইন চালায়। তো আমরা ওইসব না দেখে আমরা আমাদের আশেপাশে আমার কিছু বন্ধুর ছবি দেখাবো যারা আমরা বুঝতে পারবো যে আসলে স্মার্টফোন ফটোগ্রাফির লিমিটটা কত। তো আমি যদি একটু দেখাই যে আমার ফার্স্ট যে ছবি দুটো দেখতে পাচ্ছি আমরা, এই দুটো ছবি হচ্ছে কি আমাদের জাহাঙ্গীরনগর আইবিএরই আমার এক বন্ধু আছে, নাম হচ্ছে ইফতেখার রাকিন, 46 এর। তো ওর তোলা। তো এই দুটা ছবি তো পার্টিকুলার বাম পাশের ছবিটা হচ্ছে সিমলাতে আর ডান পাশের ছবিটা হচ্ছে দিল্লিতে, আর ওইখানে মাঝখানে ওইটা আমি, তো আমার ছবিটা তুলেছিল। তো আমি যদি একটু সামনে আগাই, এই যে ছবিটা আমরা দেখছি সেইটা হচ্ছে বেসিক্যালি ও নেপালে তোলা হয়েছিল অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়ার সময়। তো এইটা ছবিগুলো আমরা পার্টিকুলার, তারপর আমি যদি একটু সামনে আগাই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিগুলো, বামেরটা টিএস এবং ডানেরটা একটা পোর্ট্রেট। তো আমরা কিন্তু দেখতেছি যে এই দুটো ছবি বুঝতে পারছি। তো আমি যদি একটু সামনে আগাই যে এই বাকি যে দুটো ছবি আছে দুটো ছবিও কিন্তু পার্টিকুলারলি স্মার্টফোনে তোলা। সো মুভিং ফরওয়ার্ড, এই দুটো ছবি কিন্তু স্মার্টফোনে তোলা। So, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু এখানে অ্যাসপেক্ট দেখতে পাচ্ছি যে স্মার্টফোনে কিন্তু আমি পার্টিকুলারলি পোর্ট্রেট তুলতে পারতেছি, যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ডটা আমার ব্লার্ড হচ্ছে। পাশাপাশি আমি নাইট মোডে আমি রাতের ছবি তুলতে পারতেছি। তারপর পাশে এরকম একটা ডিফারেন্ট কালার্স এর ছবি তুলতে পারতেছি। এই ছবি দুটো আমার তোলা, এটা হচ্ছে কি নেপালে তোলা বাম পাশেরটা। সেই দুটো ছবি কিন্তু আমি স্মার্টফোন দিয়ে তুলেছিলাম। এই ছবিগুলো পার্টিকুলার আমি স্মার্টফোন দিয়ে তুলেছিলাম, এবং এটাও। সো আই গেস দিস গিভস এন এক্সাম্পল যে দিস গিভস স্টেটমেন্ট যে আমাদের ছবিগুলোর ক্ষেত্রে যে ডিভাইস বা ক্যামেরা সেটা খুব একটা ম্যাটার করে না। দিন শেষে ইটস দ্য ফটোগ্রাফার হু টেকস দ্য ফটো। তো আমরা জাস্ট এইটা আগে সবসময় মনে রাখতে হবে যে the best camera is the one that you have right now. So আমাদের হাতে যে ক্যামেরাটা আছে আমরা ধরে নিব যে দ্যাটস দি বেস্ট ক্যামেরা, এবং আমরা এভাবেই ছবিগুলো তুলবো। সো আমি একটু আগাই, সেটা হচ্ছে আমি ফার্স্টে আমি যদি বলবো ছবি তোলার ক্ষেত্রে তো কেউ আসলে সবসময় একদম প্রপার ক্যামেরা ট্যামেরা দিয়ে শুরু করে না। আমারও কিন্তু জিনিসটা খুবই ছোট একটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়ে স্টার্ট হয়েছিল। তো এই পয়েন্ট এন্ড শুট ক্যামেরাটা পার্টিকুলারলি হচ্ছে গিয়ে তখন তো মোবাইলে ফটোগ্রাফি অত অ্যাভেলেবেল ছিল না, তখন এটা দিয়ে আমরা ছবি টবি তুলতাম। তো এন্ড এরপরে হচ্ছে গিয়ে দিস আ ভেরি ফানি ফটো। সো এটা অনেক ছোটবেলায় তোলা, আমরা যখন এস9-এ পড়তাম। তো আমরা তখন একটা ক্যামেরা কিনছিলাম, তো সবাই মিলে আমরা এই পার্টিকুলার ক্যামেরাটা মিলে ছবি তুলছিলাম। ইট ওয়াজ এ ভেরি বিগ ডিল যে আচ্ছা আমরা হচ্ছে গিয়ে একটা নতুন ডিএসএলআর কিনছি। তো তখন তো মাত্র ডিএসএলআর বাংলাদেশে আসা শুরু করছে। সো যাই হোক, সো আমরা এখন যেটাতে ফোকাস করবো সবার আগে সেটা হচ্ছে কম্পোজিশন।
স্মার্টফোনের ক্ষেত্রে আমরা অনেক কিছু আসলে ফটোগ্রাফি অনেক এলিমেন্ট আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে এই কম্পোজিশন ব্যাপারটাই দিন শেষে একটা ভালো ছবির থেকে খারাপ ছবি, একটা নর্মাল ছবির থেকে একটা ফটোগ্রাফারের ছবি বা একটা ওয়েল কম্পোজ ছবির পাওয়ারটা কিন্তু আমরা প্রপারলি বুঝতে পারবো কম্পোজিশনের ম্যাজিকটা। কম্পোজিশন জিনিসটা কি? কম্পোজিশন রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইউজ ইন ফটোগ্রাফি। ইট মিনস পেইং অ্যাটেনশন টু হোয়াট উইল বি ফটোগ্রাফ। তো আমরা মাঝে মধ্যে বলি না যে তুই অনেক ভালো ছবি তুলিস বা তুই অনেক পার্টিকুলার ছবি দেখিস বা ওর ফ্রেমিং ভালো। তো আমরা কিন্তু মোটামুটি রেফার করি এই কম্পোজিশনটাই। তো এই কম্পোজিশনটা খুবই একটা এসেনশিয়াল এলিমেন্ট। তো আমরা ফার্স্টে যে এলিমেন্টটা শিখবো, সে ফার্স্টে যে এলিমেন্টটা সম্পর্কে জানবো কম্পোজিশন হচ্ছে রুল অফ থার্ড। এই রুল অফ থার্ডটা আই গেস আমরা অনেকে আগে শুনছিলাম। সো রুল অফ থার্ডের একটা হ্যাঁ, রুল অফ থার্ডের একটা বড় এলিমেন্ট হচ্ছে গিয়ে যে আমার পুরা ফ্রেমটাকে আমি যদি এরকম কোয়াড্রেন্টে ভাগ করে ফেলি, তখন আমি এরকম যদি দুটো দাগ ইউজ করি, আমি যদি আমার একটু মাউস টুলটা ইউজ করি, তো আমি যদি এরকম দুটো দাগ, মোট চারটা প্যারালাল রেখা ইউজ করি এবং ওইটা যদি আমি পুরো ফ্রেমের উপরে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিই, তখন দেখবো যে আমার এই পুরো ফ্রেম গুলা পার্টিকুলারলি এরকম ভাগ হয়ে গিয়েছে। আমার এরকম 9টা কোয়াড্রেন্টে ভাগ হয়ে গেছে। সো এখানে যে ইন্টারসেকশন পয়েন্ট গুলো আছে, সো রুল অফ থার্ড ইমপ্লাইজ যে আমি যদি কোনো একটা ছবিকে পার্টিকুলারলি এই সব জায়গাগুলোতে রাখি, তাইলে আমার ফ্রেমটা সবচেয়ে ভালো হবে, তাইলে আমার ছবিটা দেখতে সবচেয়ে সুন্দর হবে। সো রুল অফ থার্ডের এই যে পার্টিকুলার পার্টিকুলার এক্সাম্পলটা, এটা আমরা অনেক জায়গায় দেখে থাকি এবং এটা বেসিক্যালি এর সাথে একটা সায়েন্স কানেক্টেড যে রুল অফ, আমরা যখনই কোনো একটা ছবি প্লেস করি এবং সেটা রুল অফ থার্মে যদি হয়, দ্য ফটো লুকস বেটার টু আওয়ার আইজ। তা আমি যদি একটু করে দেখি যে এই চারটা জায়গাতে বেসিক্যালি আমি হচ্ছে আমার ছবিগুলো আমি প্লেস করতে পারবো। তো আমি যদি একটু করে দেখি যে আমি যদি এর ফটোগ্রাফার, এই পার্টিকুলার ফটোগ্রাফারের ছবিটা দেখি, নাম হচ্ছে স্টিভ ম্যাককারি। ইজ আ ভেরি ফেমাস ফটোগ্রাফার ইন দ্য ওয়ার্ল্ড। সো সে কিভাবে তার ছবিগুলো রুল অফ থার্ড ইউজ করতো, আমি যদি এরকম কোয়াড্রেন্ট গুলা বসাই দিই, তাহলে দেখবো যে আমার এই যে এইখানে কিন্তু আমার তার ফেসে কিন্তু এক্স্যাক্টলি এখানে। আবার আমি যদি দেখি যে এখানে গরুর মুখটা কিন্তু আমার এখানে আছে, আবার এই মহিলাটাও কিন্তু এক্স্যাক্টলি এখানে আছে। তো ইটস এ ক্লিয়ার এক্সাম্পল যে আমার কিভাবে রুল অফ থার্ডটা দিন শেষে আই ক্যান ইউজ ইট। আচ্ছা, সো এখন আমি এইবার হচ্ছে পার্টিকুলার আমি আমার দুইটা ছবি দেখাবো যে আমি আমার দুইটা ছবিতে কিভাবে আমি রুল অফ থার্টি ইউজুয়ালি ইউজ করছি এর আগে। সো আমি যদি একটু দেখাই আমার ছবিগুলা, যে একটু ইন্টারনেটে ইস্যু হচ্ছে, এক সেকেন্ড। একটা সেকেন্ড। আচ্ছা, আই গেস এবার ঠিক আছে। সো আমি কিভাবে এই ছবিগুলোতে রুল অফ থার্ডটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে, আমি যদি এই ছবিগুলোর উপর একদম এই প্লেসমেন্টটা বসাই দেই, এই কোয়াড্রেন্টটা, তাহলে আমি দেখবো যে আমার এই পার্টিকুলার যে দুটো ছবি আছে, আমার কিন্তু এখানে কিন্তু আমি এই, যদি আমি কোঅর্ডিনেটটা বসাই দিই, আমি দেখবো যে এই লোকটা যে চেহারাটা আছে সেটা কিন্তু এক্স্যাক্টলি আমার এই রুল অফ থার্ড যে জায়গাটাতে বুঝায় যে এই মাঝখানের ইন্টারসেকশন পয়েন্টটা ওখানে কিন্তু আসছে। ওইটার পাশাপাশি আমি যদি আবার এই বামের ছবিটা দেখি যে এখানে পার্টিকুলারলি কিভাবে আমি রুল অফ থার্ডটা ইউজ করছিলাম,
তো এখানে যদি আমি দেখি যে আমার কিন্তু এইখানে এক্স্যাক্টলি এই ইন্টারসেকশন পয়েন্টটাতে কিন্তু আমার এখানে রুল অফ থার্ডটা আছে। সো আই গেস আমরা ক্লিয়ার রুল অফ থার্ড সম্পর্কে। আমরা সবাই একটু একটা কারো কি কোনো কোয়েশ্চেন থাকে, এটা আমি আসতেছি পরে, তার আগে আমরা একটু দেখি যে রুল অফ থার্ডটা আমরা আদৌ বুঝছি ঠিকভাবে প্রপারলি ক্লিয়ার নাকি। তো আমি একটু দেখি যে সবাই একটু আমরা একটু জানাই দিই এই যে এখানে চ্যাটের মধ্যে যে এখানে তিনটা ছবির মধ্যে কোন পার্টিকুলার ছবিটা রুল অফ থার্ডটা মেনটেন করছে। আমরা সবাই একটু যদি 1 2 3 এটা একটু আমরা বলে ফেলি। আচ্ছা, এখানে আই গেস সবাই বুঝতে পারছে, সবাই টু বলতেছে। তো আই গেস ব্যাপারটা আমরা ক্লিয়ার যে হ্যাঁ 2 নাম্বার ছবিটা বেসিক্যালি রুল অফ থার্ডটা মেনটেন করছে। এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা যদি দেখি যে এই সামনেরটা কেন করে নাই প্রথমটা, বিকজ প্রথমটার মধ্যে আমার অবজেক্ট কিন্তু একদম মাঝখানে। তো আমার জিনিসের রুল অফ থার্ড মেনটেন করার কথা আসে না। আমার সেকেন্ড থার্ড ছবিটাও কিন্তু আমার অবজেক্টটা একদম, আমার সাবজেক্টটা একদম মাঝখানে। তো আমার জাস্ট একটা সেকেন্ড ছবিটাতে এই পাখিটা একদম প্রপারলি রুল অফ থার্ডটা মেনটেন করছে। আমি যদি একটু দেখাই জিনিসটা কি কেন রুল অফ থার্ড হয়েছে। আমার কারেক্ট আনসার ইজ 2। আচ্ছা, তো আমরা এখন যেটা শিখবো, আমরা এখন যে পার্টিকুলার জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি লিডিং লাইন্স। লিডিং লাইন্স পার্টিকুলারলি ফটোগ্রাফ, আমাদের এই কম্পোজিশনের ক্ষেত্রে বলি, ফটোগ্রাফির ক্ষেত্রে বলি, খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। লিডিং লাইন্স বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে আমার এই ওভারঅল যে আমার যে ফ্রেমটা আছে, আমার এই পুরো ফ্রেমটার মধ্যে কিছু পার্টিকুলার মাইট বি আ ভার্টিক্যাল লাইন অর হরাইজন্টাল লাইন অর একদম এবড়ো থেবড়ো লাইন, সেটা জাস্ট আমার ছবির যে সাবজেক্টটা ওইটার দিকে আমাকে আস্তে করে নিয়ে যাচ্ছে। তো আমি যদি জিনিসটাকে একটু করে বোঝানোর চেষ্টা করি যে আচ্ছা আমার এই লিডিং লাইনসটা কিভাবে ইউজ হয় দিন শেষে, আমি যদি দেখাই যে আমার ফার্স্ট আমি ডান পাশে যদি দেখি আমার কিন্তু উপর থেকে আমি একটা দাগ টানতে পারছি, এরপর আমি যদি আরেকটু সামনে আগে আমি আরেকটা দাগ টানতে পারছি, এরপর আমি আরেকটা দাগ টানতে পারছি, এরপর আমি কিন্তু একদম এই মাথা পর্যন্ত একটা দাগ আমি সোজা একটা লাইন আঁকতে পারতেছি। সো এইটা কিন্তু ক্লিয়ার একটা এক্সাম্পল যে আমার কিভাবে এই পার্টিকুলারলি এই মাথা থেকে শুরু করে আমার ছবিটা একদম এই শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা লাইন কিন্তু লিড করে নিয়ে যাচ্ছে আমার চোখটাকে। আমার ভিউয়াররা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছে যে আচ্ছা আমার লিনিয়ার্সে কিভাবে কাজ করে। আমার এই ছবিগুলোর মধ্যে কিন্তু একদম আমার শুরুর যে মানুষটা আছে তার থেকে কিন্তু একদম শেষের যে এলিমেন্টটা ওইটুকু পর্যন্ত কিন্তু আমার চোখটা চলে যাচ্ছে একদম। সো দিস ইজ মোটামুটি একটা, আমি যদি ভাবি যে আমার লিনিয়ার্সে সোজা হবে না, একটু আঁকা বাঁকা হবে, তাহলে দিস ইজ এন এক্সাম্পল। পরের ছবিটা হচ্ছে গিয়ে লিডিং লাইন্সটা যদি আমার একদম স্ট্রেইট হয় তাহলে কিভাবে হয়। তো এখানে একটা ছবি আছে পার্টিকুলারলি আমার একটা স্পিড ব্রেকারের উপরে একটা গাড়ি আছে। তো আমি যদি একদম এই পাশ থেকে আমি যদি ভাবি যে আমার কিন্তু দুটো দাগ একদম গাড়ি বরাবর নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমার একদম ভিউয়ারকে এখানে যে জিব্রা জিব্রা ক্রসিং এর যে মার্কিং গুলো আছে সেগুলো কিন্তু একটা লাইন হিসেবে কাজ করতেছে। সেভাবে কিন্তু আমার ভিউয়ারকে চোখটা একদম গাড়ির দিকে নিয়ে যাচ্ছে যে দ্যাটস দি মেইন সাবজেক্ট, দ্যাটস দি মেইন এলিমেন্ট অফ দ্য ফটো। এটা কিন্তু আমরা খুবই ক্লিয়ার এবং ভিজিবল। সো এটা একটা ভেরি ইন্টারেস্টিং এবং ওয়েল নোন কম্পোজিশন হ্যাক যেটা সব ফটোগ্রাফাররা ইউজ করে। সো আমরা যদি এবার কয়েকটা ফেমাস ফটোর এক্সাম্পল দেখাই, যেমন এই পার্টিকুলার ছবিগুলো স্টিভ ম্যাককারি সাহেবের তোলা। তো এখানে যদি আমি দেখি যে এইখানে কিভাবে ইউজ হচ্ছে, এখানে কিন্তু আমার এই যে তিনটা দাগ এ পাশে যাচ্ছে, দুটো দাগ এ পাশে যাচ্ছে, আমার কিন্তু ভিউয়ারকে একদম সাবজেক্টের দিকে নিয়ে যাচ্ছে আমার পয়েন্ট অফ অ্যাট্রাকশনটা, এর পাশে অ্যাটেনশনটা। তো এইখানে কিন্তু আমি যদি আবার দেখি যে এই যে রেল স্টেশনে এখানে কিন্তু এই শ্যাডো আর এইসব এখানে এরকম যে স্টেশনের প্ল্যাটফর্মটা, এখানে স্টেশনের যে ছাউনিটা, এটা কিন্তু পার্টিকুলারলি একটা লিডিং লেন্স হিসেবে কাজ করতেছে। তো আমার কিন্তু পুরা জিনিসটার মধ্যে একটা সুন্দর খুবই কম্পোজিশন কাজ করতেছে। থার্ড ছবিটা যদি আমি দেখি যে এখানে কয়েকজন বুদ্ধিস্ট মঙ্ক হেঁটে আসতেছে এবং এখানে কিন্তু লিডিং লেন্স আমার একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছে। তো এটা কিন্তু ভিজুয়ালিও বেশ অ্যাপিলিং। তো 4 নম্বর ছবিটা বাংলাদেশে তোলা, উনি যখন বাংলাদেশে আসছিলেন। তো এখানে কিন্তু এই যে ট্রেন লাইনটা সেটা কিন্তু আমার এই লিডিং লাইনটা একদম লিড করে এই মানুষটার মুখের দিকে নিয়ে যাচ্ছে। তো লিডিং লাইন ইজ নট নেসেসারিলি অলওয়েজ যে এটা আমার সাবজেক্টের দিকে লিড করতে হবে, বাট এটা দিন শেষে দ্যাটস হোয়াট ম্যাটার্স যে লিডিং লাইনটা আমার কম্পোজিশনের মধ্যে পুরো ফ্রেম জুড়ে জিনিসটা এক্সিস্ট করে। আচ্ছা, তো আমি
আমরা হচ্ছে এবার, আচ্ছা এবার আমি একটু কমেন্ট সেকশনে আমরা একটু জানাই দিই এখানে চ্যাটের মধ্যে যে আমরা সবাই বুঝতে পারবো যে বুঝছি নাকি যে এখানে কোন ছবিটা পার্টিকুলারলি লিডিং লাইন্সটা ফলো করে, এটা কি ছবি নাম্বার 1, ছবি নাম্বার 2 ও ছবি নাম্বার 3। তো আমরা একটু জিনিসটা বলি। এখানে মির্জা আঙ্গুন বলতেছে 1, হ্যাঁ সবাই 1ই বলতেছে, নাইস, ঠিক আছে। তো এখানে একটা, এন্ড দ্য কারেক্ট আনসার ইজ 1। এখানে একটা বড় সবাই ভুল করে যে এখানে সবাই অনেক সময় 2 বলে ফেলে বিকজ ভাবে যে এখানে লাইনস আছে, বাট এই লাইনটা কিন্তু ইটস নোওয়্যার, ইটস নট গোয়িং এনিওয়্যার, এটা কিন্তু জাস্ট একটা প্যারালাল লাইন। সো লিডিং লাইনস হচ্ছে আমাকে লিড করতে হবে কোনো একটা দিকে যেখানে আমার ভিশনটা নিয়ে যাবে। এখানে কিন্তু আমার এখানে 2 নাম্বার ছবিতে যে লিডিং লাইনটা আছে কিন্তু আমাকে পার্টিকুলারলি কোথাও নিয়ে যাচ্ছে না। সো এই জন্য এটা লিডিং লাইন্স না, এবং লিডিং লাইন হচ্ছে 1। এরপর আমি দেখবো হচ্ছে গিয়ে ইউজিং ন্যাচারাল ফ্রেমস। তো ন্যাচারাল ফ্রেমের এক্সাম্পলটা কি, যেমন অনেক রকম কিন্তু ন্যাচারাল ফ্রেম হতে পারে, যেমন একটা ন্যাচারাল ফ্রেম হচ্ছে গিয়ে জানলা ইজ আ ভেরি কমনলি ইউজ ন্যাচারাল ফ্রেম। ওইটার পাশাপাশি হচ্ছে গিয়ে কিন্তু আবার দরজা একটা ন্যাচারাল ফ্রেম, মাঝে মধ্যে পার্টিকুলার শ্যাডো একটা ন্যাচারাল ফ্রেম বানিয়ে দিতে পারে। সো এইভাবে কিন্তু আমাদের আশেপাশে অনেক রকমের ন্যাচারাল ফ্রেম কিন্তু আমরা দেখতে পারি সব সময়। সো এই ন্যাচারাল ফ্রেম গুলো ইউজ করলে আমাদের ফটোর কম্পোজিশনটা অনেক ভালো হয়ে যায়। সো আমি যদি একটু দেখাই যে আমি কিভাবে ন্যাচারাল ফ্রেম ইউজ করছিলাম আমার ছবিতে, যেমন আমার এই 3টা ছবিতে আমি ন্যাচারাল ফ্রেমটা ইউজ করেছিলাম। তো আমি যদি উপরের ছবিটা দেখাই, উপরের ছবিটার মধ্যে কিন্তু প্রথমে আমার একদম উপরে একটা আয়তক্ষেত্র আছে, সো দ্যাটস ন্যাচারাল ফ্রেম। এরপরে নিচে আরেকটা আয়তক্ষেত্র আছে, সো দ্যাটস ন্যাচারাল ফ্রেম। আমি কিন্তু জানলাগুলোকে আমার ফ্রেমের একটা এলিমেন্ট হিসেবে ইউজ। আমি যদি তারপরে আবার আগাই, আমার এইখানে কিন্তু এটা আরেকটা ন্যাচারাল ফ্রেম, এই যে এখানে যে বাচ্চাটা আছে। আবার যদি আমি পরের ছবিটাতে দেখাই, আমার এটা একটা রেল স্টেশনের ছবি, এখানে কিন্তু মোট 4টা ফ্রেম আছে, যেমন একটা, দুটো, তিনটা, 4টা। তো মোটামুটি কিন্তু 4টা ফ্রেম এখানে ক্লিয়ার যে 4টা পার্টিকুলার ফ্রেম আছে। তো এই 4টা ফ্রেমে কিন্তু আমার যে ভিউয়ার, আমার যে যখন কেউ একজন ছবিটা দেখে, তো এইসব ফ্রেম গুলা বেসিক্যালি যেটা করে যে ছবিটাকে অনেক সুন্দর বানায় এবং এটা ভিজুয়ালি আমার কাছে খুবই অ্যাপিলিং লাগে। ওইটার পাশাপাশি আমি বুঝতে পারি যে আচ্ছা না ঠিক আছে, আমার ছবিটা কিন্তু আসলে অনেকগুলো ফ্রেম আছে, তো আমার যে ভিউয়ার সে কিন্তু বোর্ড হচ্ছে না, সে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছে। এবং এই ছবিটা কিন্তু আমি বলতে পারি যে এখানে 4টা পার্টিকুলার ডিফারেন্ট ডিফারেন্ট ছবি। আমি যদি একটু ক্রপও করে দিতাম আমার মনে হবে 4টা আলাদা আলাদা ছবি। তো আমরা কি ইউজ ফ্রেমটা সবাই বুঝতে পারছি? কারো কি আমরা আমাদের কারো কি একটু পর্যন্ত কোনো রকম কোয়েশ্চেন আছে? কারণ আমরা একটু একটু যদি ফ্লোরটা ওপেন করে দিই, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞেস থাকে তাহলে এখনই আমরা একটু করে ফেলি। হ্যাঁ খালেদ, হ্যাঁ খালেদ বলো। অভিপসু, আমি খালিদ 24-এর। ও খালিদ ভাই, সরি ভাই বলেন। হ্যাঁ। আচ্ছা, খুবই ভালো হচ্ছে। আমার একটা জিনিস একটু জানার, সেটা হচ্ছে এই যে ইউজ অফ ফ্রেমস। হ্যাঁ, ফ্রেম উইদিন ফ্রেম আমরা যেটাকে বলি। হ্যাঁ হুম, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা যদি এরকম করি যে আমার অনেক সময় দেখা যায় যে দরজা 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 আমার আসে। হ্যাঁ, এক্ষেত্রে ভাইয়া, এটা তো আপনার ফ্রেম কথা উইদিন ফ্রেম, একটু কেটে রিপিটেশন অফ গেছিল, ফ্রেমস। একটু কেটে গেছিল, একটু কি আবার বলবেন? আমরা অনেক সময় দেখি হচ্ছে গিয়ে অনেকগুলো দরজার পর দরজা দরজা দরজা। হ্যাঁ হ্যাঁ, রিপিটেশন অফ ফ্রেমস থাকে যেটা। হ্যাঁ হুম, তো সেক্ষেত্রে এটাও তো ফ্রেম উইদিন ফ্রেম বা ইউজ অফ ফ্রেমস। এর হ্যাঁ মাঝখানে যদি আমার সাবজেক্টটা থাকে, সেক্ষেত্রে কি এখানে আমার মানে যেই লাইন্স, মানে যেই ডিরেক্টিং লাইন একটু আগে আমরা দেখলাম, হুম। দুটোই আসছে। হ্যাঁ ভাই, মানে পার্টিকুলারলি এটা কোনো পার্টিকুলার রুল না যে কোনো একটা ছবি একটা রুলসই মানতে হবে। আমি যদি দেখাই যে, ধরো আমি যদি কয়েকটা ছবি এক্সাম্পল দিই যে, ধরো এই এই যে ধরেন ভাই এই পার্টিকুলার ছবিটার মধ্যে কিন্তু আমার একদম মাঝখানে আমার জিনিসটা আছে, আমার সাবজেক্ট একদম মাঝখানে প্লেস। তো হুম একটা হুম। ছবি একটা ছবি কিন্তু মাল্টিপল রুলস মানতে পারে। জাস্ট অ্যান এক্সাম্পল যে কতগুলা রুলস আছে, মানে অনেকগুলা পার্টিকুলার রুলস সবাই সবগুলো ইউজও করে না, বাট এরা জাস্ট একটা এক্সাম্পল যে যে আমরা একটা ছবির মধ্যে একটা পার্টিকুলার রুলটাকে ফোকাস করতেছি, যেহেতু আমরা সবাই মাত্র শুরু করতেছি ব্যাপারটা। সো এক্ষেত্রে অনেকগুলো দরজা থাকে, সো এটা মাইট বি লিডিং লাইন অ্যাজ ওয়েল। হ্যাঁ, তার পাশাপাশি এটা যদি আমার ফ্রেমই না ফ্রেমও হইতে পারে, সো দ্যাট এর নিয়ে কোনো সমস্যা নেই। ওকে। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার যদি অনেকগুলো
রুলস মেনটেন করে ছবিটা তোলা হয়, সেক্ষেত্রে কি ছবিটা আরো বেশি সুন্দর হয় নাকি কমপ্লেক্স হয়ে যায়? ভাই মানে দিন শেষে হোয়াট ম্যাটার্স ইজ আপনার ছবিটা দেখতে কিরকম লাগতেছে সবার কাছে। সো নট নেসেসারিলি যে একটা ছবির আমার সবগুলা রুল মানলে ছবিটা অনেক ভালো হয়ে যাবে। তো দিজ আর জাস্ট যখন আমরা ছবিটা শুরু করব তখন আমাদের পার্টিকুলার সেন্সটা কিন্তু অতটা ভালোভাবে গ্রো করে না যে আচ্ছা কোন ছবিটা আসলে দেখতে সুন্দর লাগে। সেগুলো বেসিক্যালি কিভাবে একটা ছবি সুন্দর করা যায় সেটা গ্রামার। সো ওয়ান্স ইউ গেট ইউজ টু দিস, এরপর বাকিটা পুরোটা আর্টিস্ট ফ্রিডমটা আপনার উপরে যে আপনি কি রুলটা ভাঙবেন না আপনি কি আসলে কিভাবে জিনিসটা করবেন নাকি। সো এটার কোনো পার্টিকুলার ইয়ে নাই যে আমি সবগুলা রুল ওকে। মানলে ছবিটা অনেক ভালো হবে বা রুল না মানলে ছবিটা একদমই বিশ্রী হয়ে যাবে। সো ইট ডিপেন্ডস অন আপনি কি মেসেজটা দিতে যাচ্ছেন এবং আপনি কি দেখাতে যাচ্ছেন। অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ অভিপসু। ইউ ওয়েলকাম হ্যাঁ। আচ্ছা, আর আর কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে যদি কেউ কথা বলে থাকে অনেক সময় হয়তো মাইক মিউট করা থাকে বলে শোনা যায় না, সো একটু আনমিউট করে মনে হয় উত্তরটা দিতে হবে বা আমি রেইজ হ্যান্ডও করতে পারি। সো কারো যদি প্রশ্ন থাকে তাহলে আমি একটু প্রশ্নগুলো করে ফেলি। আচ্ছা, আই গেস কারো প্রশ্ন নাই, so আমি তাহলে আগাই। তো আমরা এবার একটু দেখি যে এইখানে যে তিনটা ছবি আছে, তিনটা ছবির মধ্যে কোনটা আমার ফ্রেম ইনসাইড আ ফ্রেম ইউজ করছে, দেখি আমরা একটু আইডেন্টিফাই করতে পারি নাকি। আমরা একটু সবাই, হ্যাঁ খালিদ ভাই বলছে ওয়ান, আদিত্য দাস বলছে ওয়ান, মহসিন আফরোজ বলছে ওয়ান, সাদে ইসলাম প্রীতি বলছে ওয়ান। আচ্ছা, এখানে সবাই বলতেছে, অলমোস্ট সবাই বলতেছে ওয়ান। তো হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে ওয়ান নাম্বার ছবিটা হচ্ছে কি যেটা এই ফ্রেম ইনসাইড আ ফ্রেমটা ইউজ করছে। এখানে হয়তোবা অনেকে বলতে পারে যে পার্টিকুলার 3 নাম্বার ছবিটা কিন্তু কেন হয় না, এখানে তো অনেকগুলো চারকোনা আছে, বাট এগুলো কিন্তু অনেকগুলো প্যাটার্নের সাথে ফ্রেমের পার্থক্য হচ্ছে কি প্যাটার্ন অনেকগুলো যায়, অনেক রিপিটেশন থাকে। ফ্রেম দেখা যায় যে একটা ছবির মধ্যে অ্যামাউন্টটাও কম থাকে এবং এটা বেশ সিগনিফিকেন্ট একটা স্পেস নিয়ে রাখে। সো দ্যাটস দি ডিফারেন্স। তারপর আমি যদি কারেক্ট অ্যান্সার ইজ ওয়ান। তো আমি এবার পার্টিকুলার যেটা দেখবো, আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ 2 নাম্বার ছবিটা নিয়ে একটু কথা বলতেন। হ্যাঁ হ্যাঁ এটা তো sure. ন্যাচারাল ফিল্মের মতো মনে হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার ছবিটা ন্যাচারাল ফ্রেম না, কারণ হচ্ছে কি এখানে কিন্তু আমার এই যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আমার মাঝখানে প্রপারলি প্লেস। আমি যদি দেখি যে আমার সাবজেক্টের সাবজেক্টের আমি যদি দেখি যে এইখানে পার্টিকুলারলি সাবজেক্টটা যেভাবে প্লেস, সো এখানে জাস্ট দুই পাশে কিন্তু আমার পাহাড়টা যে দেখা যাচ্ছে পাহাড়গুলো কিন্তু একদম এক্স্যাক্টলি সিমেট্রি নাই। আমি যদি আমার ফ্রেমে দেখি, ফ্রেমে কিন্তু দুটো ফ্রেম একদম আইডেন্টিক্যাল থাকে, যে আমার এটা একদম জিওমেট্রিক্যাল শেপ থাকে। এখানে একটা ভি শেপের হচ্ছে, বা ইটস নট আ প্রপার ফ্রেম। আমি যদি এগুলাতে দেখি আমি যদি দেখবো যে আমার এই যে ফ্রেম গুলো সেগুলো কিন্তু একদম পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ। এটা একটা পারফেক্ট আয়তক্ষেত্র, এটা একটা স্কোয়ার, এটা একটা আয়তক্ষেত্র, এটা আমার সার্কেল হতে পারে, যেমন আগের ছবিতে এটা ছিল একটা সার্কেল। সো এটা বেসিক্যালি ডিপেন্ড, এরকম যখন একটা স্ট্রং জিওমেট্রিক্যাল ফ্রেম থাকে তখন আমরা এটাকে ফ্রেম বলতেছি। অনেক সময় দেখা যায় ন্যাচারাল এলিমেন্ট গুলো একটা ফ্রেম হিসেবে করে, এটা সোর্ট অফ একটা সুন্দর একটা ইয়ে করে, বা ইটস নট আ ন্যাচারাল ফ্রেম। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ মির্জা অঙ্গনের একটা কোয়েশ্চেন আছে। ভাই তাহলে সেকেন্ড ফটোটা মানে একটা লিডিং লাইনসের এক্সাম্পল হইতে পারে না? কথা শুনতে পাহাড়ের পারছি না, একটু জোরে বলতে হবে বা একটু মাইকটা কাছে নিয়ে বলতে হবে। ভাই মানে সেকেন্ড ফটোটা হ্যাঁ একটা লিডিং লাইনসের এক্সাম্পল হইতে পারে না? পাহাড়ে ওই ইয়াগুলো মানে লিড করতেছে আমাদের সাবজেক্টের দিকে। এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ এটা একটা লিডিং লাইন্সের এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, এখানে পাহাড়ের এবং পানির মধ্যে যে রিফ্লেকশনটা আছে ওটা কিন্তু আমার ভিউয়ারের দিকে জিনিসটা নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এটা লিডিং লাইন্সের এক্সাম্পল একটা গুড, ভেরি গুড। আর কি কারো কোনো প্রশ্ন আছে? ভাই এখানে কি কোনোটা রুল অফ থার্ড মেনটেন করতেছে? এইখানে এই যে 3 নাম্বার ছবিটা আছে, এটা মোটামুটি দেখা যায় রুল অফ থার্ড মেনটেন করতেছে। আমি 3 নাম্বার ছবিটার মধ্যে যদি কোয়াড্রেন্টটা বসাই দিই, আমি যদি দেখাই একটু যে, আচ্ছা আমি যদি দেখাই যে আমি যদি এরকম ভাগ করে ফেলি, তো আমার কিন্তু এটা কিন্তু এখানে প্লেসড।
সো হ্যাঁ, এইখানে 3 নাম্বার ছবিটা আমার রুল অফ থার্ড মেনটেন করতেছে। গুড গুড অবজারভেশন। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই কি আমরা এইটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, যেহেতু কারো কোনো আই গেস তাহলে কারো কোনো কোয়েশ্চেন নেই, আমি তাহলে সামনে আগাই। আচ্ছা, সো এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে পার্টিকুলার ফিগার টু গ্রাউন্ড নিয়ে। ফিগার টু গ্রাউন্ড ওয়ার্ডটা একটু কমপ্লিকেটেড শোনা যেতে পারে যে আচ্ছা ফিগার টু গ্রাউন্ড মানে কি, বাট এটা মানে হচ্ছে কি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার পাশাপাশি যে ফোরগ্রাউন্ডটা বা আমার এই ফোরগ্রাউন্ডটার মধ্যে যে এলিমেন্টটা যে সাবজেক্টটা সেইটা যাতে সেইটার সাথে যাতে একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট হতে পারে। তো ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে গিয়ে এইখানে আমি যদি ডান পাশের ছবিটা দেখি, সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ড জিয়াউর শামসের তোলা। তো এখানে যেটা করছে ও সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা, এটা কিন্তু সুন্দরবনের একটা ছবি, সুন্দরবনের একটা হরিণের। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক আলো দেখা যাচ্ছে এবং ফোরগ্রাউন্ডে যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি আলো, সেজন্য ফোরগ্রাউন্ডটা আমার ডার্ক হয়ে গেছে, এখানে বোঝা যাচ্ছে না। বাট এটার কারণে যেটা হয়েছে, ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের মধ্যে খুবই এনাফ একটা ডিস্টিংগুইশন ক্রিয়েট হয়েছে, যেটা খুবই ভিজিবল। ইটস লাইক ব্ল্যাক এন্ড হোয়াইট, না একদম ডিফারেন্ট, সেটা খুবই ডিফারেন্ট। তো আমি জিনিসটা যদি দেখি, আমি যদি কোনো অনেক একটা আলোর সোর্স থাকে, আমি যদি আলোর সোর্সের উপরে হাত দিই, আমি কিন্তু তখন দেখবো যে আমার হাতের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমার কিন্তু মোস্টলি এটা তখন কালোই দেখা যায়। কারণ আমার ব্যাকগ্রাউন্ডের আমার যে পিছনের যে অবজেক্টটা সেটা অনেক ব্রাইট। সো এটা আমার একটা ব্রাইট দেয়ালের সামনে হইতে পারে, আমার ব্রাইট দেয়ালের সামনে যদি পিছে একটা লাইট থেকে সামনে দাঁড়ায় দেখা যাবে যে একদম অন্ধকারে খালি আমাদের মুখের অবয়বটা বোঝা যাচ্ছে। তো এই 1 নম্বর ছবিটা এরকম একটা এক্সাম্পল। 2 নম্বর ছবিটাতে আমরা আবার যেটা এখানে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এখানে একটা নদী ছিল, যেই নদীর যে পানির যে লেয়ারটা ওইটাকে আমি ইউজ করছি ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এই জন্য কিন্তু আমার দেখা যাচ্ছে যে মানুষগুলোর সামনে দাঁড়ানো এবং নদীর থেকে মানুষগুলা কিন্তু খুবই ডিফারেন্ট। নদীতে দেখা যাচ্ছে কমলা, মানুষগুলা কিন্তু একদম ডার্ক। সো আমরা কিন্তু চোখটা কিন্তু আমার একদম ইজিলি আমি বুঝে যাচ্ছি যে আচ্ছা না, এটাই হচ্ছে কি আমার সাবজেক্ট, এবং আমি কিন্তু সাবজেক্টের উপরে আমি কিন্তু কোনো ফোকাস হারাচ্ছি না, যে আমি একদম ক্লিয়ারলি ডিস্টিংগুইশ যে এই এই যে ছবি এই মানুষগুলা খুবই আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি, এবং এখানে কিন্তু আমার কোন রকমের আমার ফোকাসটা কিন্তু হারাচ্ছে না। তো এই ফটোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে যাতে আমার সাবজেক্টে যাতে আমার এনাফ এমফাসাইজ থাকে। তো আমি এবার এই ফিগার টু গ্রাউন্ডে আরেকটা এক্সাম্পল আমি একটু দেখাবো, সেটা হচ্ছে সিলুয়েট ওয়ার্ডটা আই গেস আমরা সবাই দেখে থাকছি, আমরা ফেসবুকে বলি, আমরা ফেসবুকে ডিপি বলি, বা অনেক সময় দেখা যায় অনেক মুভিতে বলি, দেখবো যে এরকম একটু সিলুয়েট ব্যাপারটা ইউজ করে থাকে। সিলুয়েট ব্যাপারটা মানে হচ্ছে গিয়ে যে ইমেজ অফ আ পার্সন, এনিম্যাল অর অবজেক্ট রিপ্রেজেন্টেড ইন আ সলিড শেপ অফ আ সিঙ্গেল কালার। পার্টিকুলার একটা এই যে সাবজেক্টটা আছে সেটা একটা সলিড কালারে থাকতেছে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই লিড। তো এই ফিগার টু গ্রাউন্ডের আরেকটা এক্সাম্পলই হচ্ছে এই সিলুয়েট। তো এই সিলুয়েটে যেটা হয় হচ্ছে গিয়ে আমাদের পার্টিকুলারলি সিলুয়েটে যখন দেখা যায় যে মানুষটা থাকে, যেহেতু একটা আলোর এগেন্সে থাকে, সো মোস্ট অফ দ্য টাইমস এটা প্রপারলি কালোই থাকে। সো তাও মাঝে মধ্যে একটু হালকা ডিটেলস দেখা যায়। সো সিলুয়েট সাদা কালো হতে পারে, ডিফারেন্ট কালারেরও হতে পারে। এবং আমরা দেখি যে সিলুয়েট ছবিগুলো কখন ইউজ করে, তখন আমরা চাই যে আমরা একটু একটা রহস্যজনক একটা লুক চাচ্ছি, বা দেখা যায় যে একটু যদি আমরা বলি যেমন আমরা যদি শার্লক সিরিজটা দেখে থাকি, বা আমরা যদি ইভেন আরো কিছু বিখ্যাত বিখ্যাত এই ডিটেকটিভ মুভিগুলো ইউজ করে দেখে থাকি, বা একটু রহস্যময় মুভি, আমি কিন্তু দেখবো এই সিলুয়েটের ইউজেসটা অনেক করে, বিকজ এখানে কিন্তু আমার এই সাবজেক্টটা কিন্তু পুরো ফেসটা রিভিল হচ্ছে না, বাট আমার ইটস ক্রিয়েটিং আ সোর্ট অফ একটা রহস্যময় এনভায়রনমেন্ট। তো আমরা কিন্তু যখনই আমাদের যে পারপাস থাকে যে আমরা এইভাবে জিনিসটা করব, আমরা কিন্তু সিলুয়েট টাইপের ছবি ব্যবহার করতে পারি। তো এখানে আলভি ওয়াসি রনকির একটা প্রশ্ন আছে। জি ভাই, একটু প্রশ্নটা করে ফেলেন। হ্যাঁ ভাই, মানে এর আগে যে ফার্স্ট ছবিটা দেখাইলেন সুন্দরবনে, ওটাও কি সিলেটের একটা এক্সাম্পল হইতে পারে না? হ্যাঁ, এটা এক্স্যাক্টলি সিলুয়েটের এক্সাম্পল। সিলুয়েট হচ্ছে কি ইজ আ টাইপ অফ ফিগার টু গ্রাউন্ড, এটাও একটা পার্টিকুলার সিলুয়েট। ভাই কি উত্তর পেয়েছেন? ক্লিয়ার? জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। মানে এই ওভারঅল কনসেপ্টটাকে বলে হচ্ছে সিলুয়েট, বাট মানে এখানে যে 1 নাম্বার ছবিটা ইজ আ বেটার এক্সাম্পল অফ আ সিলুয়েট, কিন্তু এটা একদম পিচ ডার্ক। এখানে যদি এই এই যে মানুষের যে ছবিটা, এটা কিন্তু এটা সিলুয়েটই, বাট এইটা থেকে 1 নাম্বার ইজ আ বেটার এক্সাম্পল, বিকজ এখানে কিন্তু আমি শারীরিক কালারটা একটুখানি কিন্তু ভিজিবল। সিলুয়েটের ক্ষেত্রে মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে একদম পিচ ডার্ক থাকে জিনিসটা।
আচ্ছা, এইবার হচ্ছে এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট, এবং আমরা যখন যারা ফটোগ্রাফি শুরু করি বা আমাদের রেগুলার লাইফে এই পার্টিকুলার ট্রিকটা সবাই ইউজ করতে পারলে ছবিগুলো অনেক ভালো হয়। তো এটার নাম হচ্ছে ফিল দ্য ফ্রেম, মানে হচ্ছে আমার বেসিক্যালি ফ্রেম জিনিসটা তো আমরা সবাই বুঝতেই পারছি। যেমন আমি যদি বলি যে আমার পার্টিকুলার আমার আইপ্যাডের যেমন এইটা একটা ফ্রেম, আমার এইটা একটা 3:2 এটা একটা ফ্রেম। তো আমি এই ফ্রেমটাকে আমি কিভাবে জিনিসটাকে একদম পুরোপুরি আমার ফ্রেমটার মধ্যে আমি ভরে ফেলতেছি। তো এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে এই ফিল দ্য ফ্রেমের ক্ষেত্রে, সরি, সো এই ফিল দ্য ফ্রেমের ক্ষেত্রে আমার কিন্তু এই আমার এই পুরো ফ্রেম জুড়ে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট প্লেস থাকতেছে। সেটা দুভাবে হতে পারে, একটা হতে পারে হচ্ছে কি আমি অনেকগুলো সাবজেক্ট প্লেস করে আমার ফ্রেমটাকে একদম ভরিয়ে ফেলবো। আমি যদি একটু ছবিটাকে দেখি সেটা হচ্ছে সেকেন্ড। সো এখানে কিন্তু আমার অনেকগুলা পার্টিকুলারলি কিন্তু আমার ফ্রেম। সো যেমন এইটা একটা কিন্তু সাবজেক্ট, এখানে পিছে দেখবেন বাস্কেটবল একটা বাস্কেট পড়তেছে, ওইটা কিন্তু একটা ছোট সাবজেক্ট। এখানে এইটা একটা সাবজেক্ট, এইটা একটা সাবজেক্ট, এইটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। যেমন আমার সাবজেক্ট যদি এটাও হয়, আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো এলিমেন্ট দেখতে পারতেছি। তো আমার যেটা হচ্ছে আমার পুরো ফ্রেমের মধ্যে অনেকগুলো এলিমেন্টে কিন্তু আমার ফ্রেমটা পুরাটা প্যাক করে রাখছে। তো আমার কিন্তু ফ্রেমটা কিন্তু আমি অনেকগুলো এলিমেন্টে আমি ফ্রেমটা কিন্তু ভরাই ফেলছি। সো বেসিক্যালি হোয়াট হ্যাভ আই ডান ইজ আই হ্যাভ ফিল দ্য ফ্রেম। এই ছবিটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একদম বিখ্যাত ফটোগ্রাফার অ্যালেক্স ওয়েবের তোলা। তো উনাকে বলা হচ্ছে উনি এই পার্টিকুলার জিনিসটার মধ্যে অনেক এক্সপার্ট, এবং উনি পার্টিকুলার এরকম অনেক লেয়ার শিখতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ছবির লেয়ার আছে, শুরুতে একটা লেয়ার, পিছনে একটা লেয়ার, লাস্টে একটা লেয়ার, এটা একটা লেয়ার। সো এরকম করে কিন্তু আমার ছবিগুলোর মধ্যে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়। সো এটা ডিপেন্ড করে আপনি আপনার ছবি থেকে কি চাচ্ছেন। যেমন আমি একটা গ্রুপ ছবি তুলবো, সো আমার গ্রুপ ছবির ক্ষেত্রে কিন্তু আমার ফিল দ্য ফ্রেমটা অনেক ইম্পর্টেন্ট। বিকজ আমি যদি দেখা যায় আমি একদম গ্রুপ ছবির মধ্যে ডান পাশ বাম পাশে একদম ফাঁকা রেখে দেবো, জিনিসটা কিন্তু হচ্ছে না। তো আমি তখন চেষ্টা করবো গ্রুপ ছবির ক্ষেত্রে বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে আমি কিন্তু ফ্রেমটা একদম ফিল করে দেওয়া। ওইটার পাশাপাশি আমি যদি আবার ধরেন একটা ল্যান্ডস্কেপ তুলবো বা আমি হচ্ছে গিয়ে একটা মেলা হচ্ছে মেলার ছবি তুলবো, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা ফিল দ্য ফ্রেম এক্সাম্পলটা ইউজ করতে পারি। তো তখন কি হবে, যখন যদি আমরা এই পার্টিকুলারলি একটা সাবজেক্ট থাকে, একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা একদম কাছে গিয়ে ফ্রেমটা ফিল করে ফেলতে পারি। যেমন এখানে নিচের যে ছবিটা সিভ ম্যাকের সাহেবের তোলা, ওখানে কিন্তু আমরা একদম কাছে গিয়ে ফ্রেমটা ফিল একদম প্রপারলি ফিল্ড। সো এখানে কিন্তু এটা বোঝাতে পারে যে আমার কখন কিভাবে আমরা ফিল একই একটা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করি। একটা সাবজেক্টের ক্ষেত্রে আমি একটা এলিমেন্ট যদি থাকে আমার ফ্রেমে, আমি একটা এলিমেন্ট এভাবে রাখলাম, মাল্টিপল এলিমেন্ট থাকলে আমি ডান পাশের মতো করলাম। এখানে খালিদ ভাই একটা কোয়েশ্চেন করেছেন যে ফিল দ্য ফ্রেম কি ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে কখনো? ইন সাম কেসেস ইয়েস, বাট মোস্ট অফ দ্য ক্ষেত্রে ইট ডিপেন্ডস আপনি কিভাবে জিনিসটা পোর্ট্রে করাতে চাচ্ছেন। যেমন আমি যদি একটু করে দেখাই যে আমি যদি একটু পরের ছবিটাতে দেখাই, আমার ডান পাশের যে এলিমেন্টটা, ডান পাশের যে সাবজেক্টটা, ওখানে কিন্তু এই মা লেখাটা আমার মেইন ছবিটার ফোকাসটা, যে একটা মানুষের গায়ে সে মেহেদি দিয়ে মা লিখে রেখেছে, তো এটা আমার মেইন ফোকাসটা ছবি। তো আমি যখন ছবিটা তুলছি আমি কিন্তু যেটা করছি যে মানুষটার যে বডি শেপটা আছে এটা কিন্তু জোরটুক পারে ফ্রেমটাতে রাখছেন, কিন্তু আমার ফ্রেমের মধ্যে ফাঁকা জায়গা খুবই কম রাখছি। আমি যদি যেটা করতাম, আমি যদি ধরো সে ফর এক্সাম্পল আমার ফ্রেমের মধ্যে যেমন আমি যদি এখানে অনেক ফাঁকা রেখে দিতাম, তাহলে কিন্তু আমার জিনিসটা প্রপারলি ফ্রেমটা ফিল হইতো না। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারতো। বাট আমি কিন্তু এইভাবে একটা এলিমেন্ট দিয়ে কিন্তু আমি আমার ফ্রেমটাকে প্রপারলি ফিল করে একদম ভরায় ফেলতেছি, এবং আমার মেইন ফোকাসটা আমি কিন্তু এখানেই যাচ্ছি। এখন এখানে একটু বলা যেতে পারে যে এখানে হয়তো আমি ছবির এই পাশটা কেন রাখছি, এই পাশটা এটা বেসিক্যালি আর্টিস্ট ফ্রিডম বলে, মানে আমার মনে হয়েছে যে আমি একটু ফাঁকা রাখি বিকজ আমি এখানে তার বডির এই শেপটা দেখাতে যাচ্ছিলাম। আমি যদি একটু কাট করে দিতাম, আমি যদি জাস্ট একটু করে দিতাম, তখন দেখা যেত আমার এই শেপটা আসতো না। আমি এই জন্য পার্টিকুলারলি এখানে একটু করে ফাঁকা রাখছি, বাট আমি কিন্তু মেইন আমার সাবজেক্টটা দিয়ে যতটুকু পারি এই ফ্রেমটাকে ফিল করে রাখছি। ডান পাশের সাবজেক্টটা যদি আবার থাকে, এখানে কিন্তু আবার জিনিসটা আমি দেখতে পারতেছি যে আমার কিন্তু সাবজেক্ট এখানে একজন, যে মানুষটা কষ্ট করে নামাজ পড়তেছে। তো সো আমি যেটা করতে পারতাম, আমি কিন্তু এখানে আর বাকি যে মানুষগুলো আছে এগুলো কিন্তু আমি তার ফ্রেমটাকে ফিল করার জন্য এক্সাম্পল ইউজ করছি। তো এই ফিল দ্য ফ্রেম যেটা করে সেটা হচ্ছে কি গিভস ইউর ফটো আ 3D লুক, 3D একটা ভাইব দেয় যে আচ্ছা, এবং
ওভারঅল অ্যাটমসফিয়ারটা খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পারি। আমি কিন্তু এই ছবিটা দেখে বুঝতে পারতেছি যে আচ্ছা সে কিন্তু একটা জামাতে বসে নামাজ পড়তেছে এবং সে কিন্তু অনেক মানুষের মধ্যে আছে। আমি যদি খালি এইটুক ছবিটা তুলতাম যে যেখানে খালি মানুষটা দেখা যাচ্ছে, তখন কিন্তু আমার এটা বুঝে যেত না প্রপারলি আমার। তো এইভাবে বেসিক্যালি ফিল দ্য ফ্রেম কনসেপ্টটা ইউজ হয়ে থাকে। তো আগে এখানে তসিফ দুইজন প্রশ্ন করেছে। আলভি, ওয়াসি, রনক ভাই আপনার প্রশ্নটা একটু করবেন। ভাই যে বাম পাশে যে ছবিটা আছে যে মা লেখা, মানে আপনি যেটা বললেন যে আর্টিস্ট ফ্রিডমের জন্য পাশে একটু ফাঁকা রেখেছেন, তো আমি যদি ক্যামেরা একটু ডান পাশে নিতাম, মানে ফুল বডিটা আনতাম, তাহলে কেমন হইতো বা কিরকম হইতো? আমি এখানে যেটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে পার্টিকুলারলি এই মুখটাও রাখতে যাচ্ছিলাম তার, বিকজ যাতে মানে মুখটা কিন্তু একটা মানে একটা এখানে যেটা আমি চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই পার্টিকুলার মুখের যে অবয়বটা সেটা কিন্তু আমার মুখটা পুরোপুরি রিভিলও করতেছে না, প্লাস একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার দিচ্ছে। আমি এই জন্য মুখটা রাখছিলাম। তো মুখটা রাখার জন্য হচ্ছে পাশে পুরো বডিটা আমি রাখতে পারিনি। এন্ড এভাবে একটু স্টেজ যেটা সাইড হয়েছিল, তো জিনিসটা কিন্তু আমার একদম মেইন ফোকাসটা কিন্তু আমার একদম আমি তাকালেই আমার কিন্তু মার দিকে চলে যায়। আমি যদি পুরো বডি শেপটা রাখতাম তাহলে হয়তো বা দেখা যেত যে আমার তখন বডি শেপের উপরে কিন্তু আমার অ্যাট্রাকশন, আমার পার্টিকুলার অ্যাটেনশনটা শিফট হয়ে যেত। সো আমি যেহেতু আমার অ্যাটেনশনটা একদম ক্লিয়ার রাখার জন্য আমি জাস্ট এখানে একদম ডিরেক্টলি মার্কের উপরে ফোকাস করছি। সো আই গেস আপনি আপনার প্রশ্নের জি ভাই, আনসারটা থ্যাংক পেয়ে ইউ। গেছেন। তসিফ ইফতের সামনে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ তসিফ করে ফেলেন। ভাই, সেকেন্ড যে ছবিটা, যে নামাজ পড়ার যে ছবিটা, এখানে আমরা দেখতেছি যে ফোকাসে একটা সাবজেক্টই আছে এন্ড বাকিদেরকে জাস্ট টু ফিল দ্য ফ্রেম ইউজ করা হচ্ছে। বাট মানে ফিল দ্য ফ্রেম এই হ্যাডটা ইউজের সময় ক্যান দেয়ার বি মাল্টিপল সাবজেক্টস এন্ড মানে তাদেরকে দিয়ে যখন আমি ফ্রেমটা ফিল করব, ক্যান অল অফ দেম বি ইন ফোকাস ইন হ্যাঁ এ সেন্স? যেমন এটা বেসিক্যালি ফোকাসের কনসেপ্টটাতে আমি রাখি নাই, কারণ এটা একটু ডিএসএলআর এর দিকে চলে যায়। আমি যদি একটু এক্সাম্পল দেই, স্যার ভেরি গুড কোয়েশ্চেন। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, যেমন এইটার ক্ষেত্রে কিন্তু আমার অনেকগুলো সাবজেক্ট রাখা, ঠিক আছে? এখানে একটা একটা মানুষ, এখানে 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 একটা মানুষ, তো অনেকগুলো সাবজেক্ট কিন্তু। তো আমি কিন্তু এখানে কিন্তু আমার সবগুলাই ফোকাসে আছে, কারণ আমি সেটা অ্যাপারচারটা যখন ইউজ করছিলাম তখন আমি খুবই আমি তখন খুবই হাই ভ্যালু অ্যাপারচার ইউজ করছিলাম। ধরো আমি F8 বা F10, আপনারা হয়তো যদি এই এফ কনসেপ্টটা থাকেন, সো দ্যাটস আ ডিফারেন্ট কনসেপ্ট, আমি এই জন্য যাচ্ছি না এই পাশে। তো এভাবে কিন্তু আমি সবগুলো এলিমেন্ট ফোকাস রাখতে পারছি। মানুষ যে বলে না যে ব্যাকগ্রাউন্ড ঘোলা বা প্রাইম লেন্স বা একটা যে কমনলি ইউজ কনসেপ্ট থাকে, তো এখানে কিন্তু এই বেসিক্যালি এটার নাম হচ্ছে শ্যালো ডেপথ অফ ফিল্ড। তো এখানে কিন্তু আমি ফিল দ্য ফ্রেমে ডিস্ট্রাকশনটা কমানোর জন্য আমি কিন্তু এই ইয়েটা ব্যবহার করছি, এই যে ডেপথ অফ ফিল্ডের ইউজেসটা করছি এখানে। ভাইয়া যে প্রশ্নটা করেছিলেন যে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে নাকি, তো এই ডিস্ট্রাকশনের ব্যাপারটা যেটা থাকে যে যাতে এখানে যদি আমি ডেপথ অফ ফিল্ডটা ইউজ না করতাম, দেখা যেত যে আমার মেইন সাবজেক্ট একটু হারায় যেত এতগুলা এলিমেন্টের মধ্যে। সো এই জন্য আমি হচ্ছে এখানে ডেপথ অফ ফিল্ড ইউজ করতাম, যাতে হচ্ছে আমার একদম ক্লিয়ারলি আমি বুঝে যায় না আমার সাবজেক্ট এটা, এবং আমার একদম অ্যাটেনশনটা আমি ফার্স্টে তাকালে আমার সাথে সাথে আমার এই ফ্রেমের দিকে, আমার এই সাবজেক্টের দিকে নিয়ে আসতেছে। তো আমি কি ডিপেন্ড করে। সো হ্যাঁ, সো ডিপেন্ড করে আমি কি দেখাতে চাচ্ছি, মানে কোন এক্স্যাক্টলি জায়গাটায় ফোকাস করাইতে চাচ্ছি ছবিতে। এক্স্যাক্টলি আচ্ছা ঠিক আছে, আমি থ্যাংক যদি ইউ। এটা করতাম, যেমন আমি যদি হয়তোবা আমি হয়তোবা ডেইলি স্যারের হয়ে আমি নামাজের ছবি তুলতে গেছি, যে নামাজের একটা কভার করতেছে, তো তখন যদি আমি দেখাতাম তখন হয়তোবা আমি এই পার্টিকুলারলি জাস্ট এই লোকটার উপরে ফোকাস না করে আমি তখন আরো অ্যাপারচার বাড়ায় আমি ঘোরা ব্যাপারটা রাখতাম না, আমি তখন পুরো জিনিসটা শার্পে রাখতাম। বিকজ পত্রিকা আমরা কিন্তু দেখি যে সবগুলা ছবির পুরো এলিমেন্ট যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তো এটা ডিপেন্ড করে যে আপনি কি চাচ্ছেন, যে আপনি কি দেখাতে চাচ্ছেন। আমি এখানে দেখাতে চাইছি হচ্ছে কি এই মানুষের হার্ডশিপটা, যে উনি উনি রোদের মধ্যে বসে আছেন। তো আপনি যদি দেখাতে চান যে পুরো এনভায়রনমেন্ট দেখাতে চাচ্ছেন যে সবাই মিলে নামাজ পড়ছে, তখন আপনি সবার উপরে ফোকাস রাখতে পারেন। তো আমি কি ক্লিয়ার? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। পারফেক্ট। একটু সামনে আগাই। সেটা হচ্ছে কম্পোজিশন। আরেকটা এলিমেন্ট হচ্ছে কি সিমেট্রি। সিমেট্রি সিমেট্রি জিনিসটা মানে হচ্ছে কি আমার এই ফ্রেমটার মধ্যে, আমি যদি ফ্রেমটার মধ্যে আমার যে সাবজেক্টটা আছে সেটার আশেপাশের জায়গাগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকবে। আমি যদি ডান পাশের ব্যাপারটা দেখি, যে এখানে কিন্তু আমি দেখতে পারতেছি যে পার্টিকুলারলি এখানে যে বাচ্চাটা আছে তার কিন্তু সে কিন্তু একদম ফ্রেমের মাঝখানে প্লেস, এবং এটার পাশাপাশি সে কিন্তু একদম মাঝখানে প্লেস, এবং আমি যদি দেখি যে তার নাক বরাবর কিন্তু আমার এখন ডাক্তার চলে গেছে, সে কিন্তু একদম মাঝখানে বসে আছে, এবং ফ্রেমটার দুই পাশে কিন্তু তার তার যে আম্মু বা তার যে দাদি, সে যে নিয়ে যাচ্ছে তাকে সাইকেলে বসায়। তো
তো এখানে কিন্তু সে কিন্তু একদম দুই পাশে ইকুয়ালি আছে। সো সিমেট্রি মানে বোঝায় যে আমি যখন আমার সাবজেক্টে প্লেস করতেছি, আমি আমার সাবজেক্টকে আমার ফ্রেমের মধ্যে এমন ভাবে সেট করবো যে জিনিসটা আমার আইদার ভার্টিক্যালি অর হরাইজন্টালি একদম মাঝখানে থাকে। এটা দুপক্ষে হতে পারে, যেমন এইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা কিন্তু ভার্টিক্যালি মাঝখানে পায়, সেটা কিন্তু ভার্টিক্যালি মাঝখানে আছে, যে দুই পাশে কিন্তু আমার ডিস্টেন্সটা ইকুয়াল। এটা ইকুয়াল আমি যখন এভাবে ইকুয়াল, আবার আমি যখন আবার হরাইজন্টালি দেখতেছি তখন কিন্তু দেখতেছি যে এখানে সে কিন্তু তার যে সাবজেক্টটা সে কিন্তু ভার্টিক্যালি হরাইজন্টালি দুই পাশে ডিফারেন্ট। যদিও এখানে দাগটা দেওয়া হয়েছে যে এই বরাবর, বাট আমি যদি এভাবেও দিই সে কিন্তু একদম মাঝখানে আছে। তো জিনিসটা কিন্তু খুবই সিমেট্রিক্যালি আছে। তো আমরা বলি না যে তোমার ছবি বেশ অ্যাস্থেটিক হয়েছে, বেশ সিমেট্রিক্যাল হয়েছে, বেশ সিমেট্রিক্যাল। তো এটা মানে হচ্ছে গিয়ে যে আমরা তখন এই জিনিসটা পার্টিকুলারলি বুঝায় থাকি। তো খালিদ ভাই একটা প্রশ্ন আছে। জি ভাই। অভিপসু, আচ্ছা, বাম দিকের ছবিটা নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু এখানে আমার মনে হয় কি এখানে আমরা হরাইজন্টালি দুইটা লাইন পাচ্ছি। আমরা যদি দেখি একটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের সিমেট্রি লাইন, পাহাড়টা রিফ্লেক্ট করছে। এক্স্যাক্টলি। আরেক জায়গায় হচ্ছে যে আমার যিনি লোকটা আছে, এই লোকটার পায়ের এখান দিয়ে আমি হচ্ছে আরেকটা লাইন পাচ্ছি, দুটো হ্যাঁ সিমেট্রি লাইন হচ্ছে হ্যাঁ তার রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ। এখন সেক্ষেত্রে আমরা যদি এই দুটো সিমেট্রি লাইনকে একটা সিঙ্গেল সিমেট্রি লাইনে নিয়ে আসতে পারতাম, মানে লোকটা যদি আরেকটু উপরে হতো, সেক্ষেত্রে ছবিটাকে আরেকটু ভালো হতে পারতো কিনা। আমার কাছে পার্টিকুলারলি মনে হয় যে মানে এখানে যেহেতু শ্যাডোটা আছে, তো সে জাস্ট দুপাশে ব্যালেন্স করার জন্য আর কি উপরে আর নিচে জায়গাটা ইকুয়ালি রাখছে। আমি যদি একটু দেখি যে সেখানে কিন্তু এখানে একটা ব্যাপার থাকে যে আমার ফ্রেমটা ব্যালেন্স হয়েছে নাকি। যেমন আমার হুম কিন্তু এখানে যদি আমি দেখি যে পাহাড়ের যে যে পাশটা শেষ হয়েছে, যে পাশটা খালি এলিমেন্ট, এইটার হুম সাথে হুম কিন্তু আমার এই যেখানে শ্যাডোর পরে যে ফাঁকা জায়গাটা আছে এটার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে। তো হুম হুম যখন আমি ফ্রেম করতেছি তখন এই জিনিসটা মাথায় থাকে যে আমার ফ্রেমে জিনিসটা ব্যালেন্স হয় নাকি। ব্যালেন্স মানে তো আমরা বুঝতে পারি যে আমি যদি একটা জিনিসের উপরে রাখি, মানে আমি একটা সে ফর এক্সাম্পল জিনিসটা খুবই যদি আমি সহজভাবে ভাষায় বুঝাই, যে আমি এইটা হয়তোবা আমার, এটা আমার ফ্রেম। আমি হুম যদি হুম এখানে একটা এলিমেন্ট রাখি, আমার কিন্তু ফ্রেমটা এখন ডান পাশে বেশি ভারী হয়ে গেছে। তো তখন আমার যেটা করতে হয়, তখন আমার ডান পাশে একটা এলিমেন্ট আমার যেখানে একদম ব্যালেন্স করতে হয়। তো এখানে আমার মনে হয় যে সেই এমটি স্পেসটা দিয়ে উনি এটা ব্যালেন্স করেছেন আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা, যে হচ্ছে যে এইখানে লোকটাকে যদি আমি রুল অফ থার্ডে নিয়ে আসতাম এবং অ্যাকশন সাইডে ডান দিকে ফাঁকা রাখতাম, সেক্ষেত্রে কি আমার ছবিটা বেশি ফাঁকা হয়ে যায় কিনা? আমার কাছে মনে হয় ছবিটা একটু বেশি ফাঁকা হয়ে যেত আর কি। সুতরাং সেক্ষেত্রে রুল অফ থার্ডের চাইতে ওকে মাঝখানে প্লেস করার জন্য ছবিটা বেশি সুন্দর হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এই জিনিসটাই আপনার বুঝতে হবে যে কখন আপনি কিভাবে প্লেস করলে জিনিসটা ভালো হবে। মানে দিন শেষে তো মানে গ্রামার ব্যাপারটা তো একটা মানুষ প্র্যাকটিস করতে করতে চলে আসে। যে ধরো দেখা যায় যে সব মানুষজনরা দেখা যায় যে মানে জিনিসটা কিভাবে আসে আমি বলি, দেখুন ফটোগ্রাফি যখন শুরু হয়েছিল তখন হয় মানে এই রুল অফ থার্ড ব্যাপারটা আসছে থেকে আমার গোল্ডেন রেশিও এবং ফিবোনাচি নাম্বার থেকে, আমার ওয়ার্ল্ডের সবগুলা স্ট্রাকচার থেকে বলে আমাদের চোখের পজিশন পজিশন এই রুল অফ থার্ডটা মেনটেন করে। সো ওইখান থেকে বেসিক্যালি এটা আসছে, মানে যে এইভাবে জিনিসটা দেখতে ভালো লাগে। সো মাঝে সো এমন না যে পৃথিবীর সবকিছু ওইটা ফলো করে। সো মাঝে মধ্যে রুলস আর মেন টু বি ব্রোকেন, এবং যে জিনিসটাতে জিনিস আরো বেটার করে ওভাবে জিনিসটা আসলে জিনিসটা প্লেস করতে হয় আর কি। তো এখানে জিনিসটা এভাবে ভালো লাগছে বলে উনি এভাবে প্লেস করেছেন আর কি, যে ফটোগ্রাফার তুলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ অভিষেক। ইউর ওয়েলকাম। এখানে আলভি ওয়াসি রনকের একটা প্রশ্ন আছে। জি ভাই, প্রশ্নটা একটু করে ফেলেন। ভাই যে বাম পাশে যে ছবিটা দেখতেছি যে মাঝখানে পুরোপুরি প্লেস করছে, এখন কথা হচ্ছে একটা শর্ট নেওয়ার সময় তো আর কি অনেকগুলো ভ্যারিয়েবলস কাজ করে, অনেক সময় দেখা যায় যে মাঝখানে আমরা নিতে পারি না। তো সেই ক্ষেত্রে কি ক্রপ করে মানে ছবিটা ঠিক করা যায় এরকম করে? এক্স্যাক্টলি, যদি হ্যাঁ এইটাতে আমরা আমরা এটা পার্টিকুলারলি আমাদের টপিকের মধ্যে আছে, আমরা এটা পরে আসতেছি আজকে। তো আমি আপনার এই প্রশ্নটা নিয়ে আমার একটা পার্টিকুলার আমার কিছু প্রিপেয়ার করাও আছে। তো আই গেস জি ভাই, তখনই থ্যাংক জিনিসটা ইউ। একটু বেটার হবে। আচ্ছা, এইখানে পার্টিকুলারলি রনক শিহাব জিম ভাইয়া প্রশ্ন করেছেন যে এখানে একটা ছবিও কি ফিল দা ফ্রেম সাপোর্ট করে। তো এখানে মানে দিন শেষে ইট ডিপেন্ডস যে আপনি ফিল দা ফ্রেমটা কিভাবে চাচ্ছেন। তো আমি যেমন এই যে ব্যাপারটা, আমি যে বাম পাশের ছবিটা আছে সেইটা একটা যেহেতু ল্যান্ডস্কেপের মতো, তো এখানে কিন্তু আমার ফ্রেমটা ফিল করা দরকার নাই, বিকজ আমি এখানে চাচ্ছি যে একটু হালকা মিনিমালিস্টিক ব্যাপারটা থাকবে, যে পিছে পাহাড় সামনে একটা সমুদ্র। তো আমি মিনিমালিজম ব্যাপারটা চাচ্ছি, ল্যান্ডস্কেপ চাচ্ছি, সেখানে কিন্তু আমার দরকার নাই।
আমি যদি এই পাশের ব্যাপারটা দেখি, সে কিন্তু আমার বেসিক্যালি আমার ফ্রেমটা কিন্তু আমার এই হাতগুলা দিয়ে ফিল করে রাখছে। তো হ্যাঁ, আমি ছোট বলতে পারি যে আমার এখানে ফিল দ্য ফ্রেম এলিমেন্টটা ইউজ হয়েছে। তো বাট এখানে ফিল দ্য ফ্রেমের থেকে সিমেট্রি ব্যাপারটা বেশি স্ট্রং। আমি কি বুঝাতে পারছি? তো আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি রৌনক, শিহাব জি? হ্যাঁ, ওকে, আচ্ছা। সো আমি এবার একটু দেখাই যে পার্টিকুলারলি এইখানে আমি কিভাবে জিনিসটা ইউজ করছিলাম। তো এখানে যেরকম আমার এই দুটো ছবির মধ্যে কিন্তু আমি সিমেট্রি মেনটেন করছি। যেমন এই যে আমি যদি প্রথম ছবিটা দেখি, আমি একটু দাগাই, তাহলে আমি দেখবো যে এই মানুষটা কিন্তু আমার একদম মাঝখানে দাঁড়ানো। আমি যদি আবার এইভাবে টান দিই, সে কিন্তু একদম মাঝখানে। তো আমার কিন্তু চারপাশের ব্যাপারটা কিন্তু সে কিন্তু একটা মানে একটা বেশ বেশ সিমেট্রিক্যাল ম্যানেজ করতেছে। ওটার পাশাপাশি এখানে কিন্তু আমার আবার একটা ন্যাচারাল ফ্রেমসও আছে, যে এই জিনিসটা সেখানে কিন্তু বেশ স্ট্রং জিওমেট্রিক্যাল শেপ ইউজ করে আমি কিন্তু জিনিসটা একদম মাঝখানে প্লেস করি। তো জিনিসটা কিন্তু আমার ভিজুয়ালি দেখতে ভালো লাগছে যে একটা চার কোণা একটা ব্যাপার, ওর মধ্যে লোকটা দাঁড়ায় আছে। তো আমি যদি এখানে পার্টিকুলারলি অনেক আমি কি বুঝাতে চাইছি সেটা তো আমরা না যাই, যদি দেখা যায় ভিজুয়াল জিনিসটা কিভাবে ভালো লাগতেছে, আমার কিন্তু এভাবে ভালো লাগতেছে, তাহলে আমি জিনিসটা বুঝতে পারতেছি যে সে মাঝখানে আছে, সে সেন্টার অফ দ্য এভরিথিং। বাট দেখা যাচ্ছে যে এখানে মানুষজনরা ঠিকই এখানে পার্টি করতেছে, এই জায়গাটা এমটিনেস, এখানে আবার একটা মানুষ দাঁড়ায় আছে ইন্টারাকশন করতেছে, সেখানে সব সোশ্যাল ইন্টারাকশন থেকে দূরে এসে আলাদাভাবে দাঁড়ায় আছে। তো ইট ডিপেন্ডস আপনি কি বুঝাতে যাচ্ছেন এবং কিভাবে আপনারটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। সো এবার যদি আমি এই ছবিটাতে আসি, যেখানে দেখবো যে আমি কিন্তু একদম সে সিমেট্রিক্যালি মাঝখানে প্লেস, আমার এখানে মাঝখানে প্লেস, আমার ও কিন্তু একদম মাঝখানে আছে। এইখানে আমি এখানে কিন্তু আবার লিডিং লাইন্স এর এক্সাম্পল আছে, যেখানে অনেকগুলো লাইন্স আছে। তো সো এমন না যে হচ্ছে কি যে একটা ছবি খালি একটা রুলসই মানতে হবে, এখানে কিন্তু এই ছবিটা অনেকগুলো রুলস মানছে। সো আই গেস আপনারা অনেকে একটু কনফিউজ হতে পারে যে আচ্ছা কোন ছবিটা যে কোন ছবি কোন ছবির ক্ষেত্রে যে আমার কি অলওয়েজ একটা রুলস মানতে হবে না, ইটস নট নেসেসারিলি। এখানে জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে আমি একটাতে ফোকাস করতেছি। খালিদ ভাই প্রশ্ন করেছেন যে মাঝে প্লেস করাই কি সিমেট্রি, নাকি দুই দিকে একই রকম বা রিফ্লেকশন রাখা সিমেট্রি। সিমেট্রির ক্ষেত্রে একটা ছোট রুল অফ থাম্ব হচ্ছে গিয়ে যে আমি যদি এই পুরো ফ্রেমটা আছে, ফ্রেমটাকে যদি মাঝখান দিয়ে ভাঁজ করে ফেলি, তাইলে জিনিসটা ওই তখন আমি ভাঁজ করে ফেলতে পারবো। তো এখানে মাঝখান এখানে হতে পারে অনেক বরাবর। যেমন আমি যদি ধরে রাখি যে এটা আমার একটা ফ্রেম, এটা আমার একটা ফ্রেম, তো আমার একদম অবজেক্টটা হচ্ছে মাঝখানে, অবজেক্ট মাঝখানে আছে। আমি জিনিসটা ভাঁজ করে ফেলি, আমার কিন্তু অবজেক্ট একদম মাঝখানে থাকতেছে, আমার দুইটা ফ্রেমের মানে ইকুয়াল স্পেস। সো এমন এখন আমার অবজেক্টটা কিন্তু এই ভার্টিক্যাল ডিসটেন্স হরাইজন্টাল ডিসটেন্সের মধ্যে কিন্তু আমার মাঝখানে আছে। আমি যদি এখন এমন করি যে ভার্টিক্যালি মাঝখানে রাখি, তখন আমি ভার্টিক্যালি ভাঁজ করলে কিন্তু জিনিসটা মাঝখানে থাকতেছে। তো যেমন এইটার ক্ষেত্রে দেখা যাবে যে এখানে কিন্তু আমি ভার্টিক্যাল হরাইজন্টাল দুইভাবে যদি আমার ছবিটা ভাঁজ করে ফেলি, আমি দেখবো যে আমার কিন্তু সাবজেক্টটা মাঝখানে আছে। আবার এখানে যদি আমি দেখাই যে আমি এখানে ভার্টিক্যাল না আমার হরাইজন্টালি ভাঁজ করতে হবে এভাবে, তখন দেখা যাবে আমার ছবিটা মাঝখানে, কিন্তু ভার্টিক্যালি করে জিনিসটা হচ্ছে না। সো আই গেস আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি খালিদ ভাই। সো এইভাবে জিনিসটা আর কি বেসিক্যালি কাজ করে। ভাই কি ক্লিয়ার? এখানে রাকিবুল হাসানের একটা প্রশ্ন আছে। জি ভাই, প্রশ্নটা করে ফেলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে মানে সেকেন্ড যে পিকচারটা আছে হ্যাঁ ওইখানে ওই মেয়েটাকে হচ্ছে আমি ওই যে লিডিং লাইন্স গুলো বরাবর যদি রাখতাম আর মানে মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওই গেটটা আর বরাবর হচ্ছে মেয়েটা মিডল পজিশনে প্লেস করে, তাহলে কি ছবিটা আরো বেটার দেখাতো না নাকি? হ্যাঁ, তাইলে হয়তো ছবিটা ভালো বেটার হতো। বাট এখানে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এই মানুষগুলাকে মাঝখানে রাখতে, যাতে আমি বুঝাতে পারি যে সে একটা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, এখানের মধ্যে মেয়েটা মানে মেয়েটা আর কি মানে কি বলবো বাচ্চা সুলভ আচরণ করতেছে আর কি, সে এখানে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছিল। তো এই জন্য পার্টিকুলার আমি ভাবছিলাম যে হয়তো বা এই ফ্রেমের থেকে এই মানুষগুলার মধ্যে ফ্রেমটা রাখাটা ইম্পর্টেন্ট। তো এইভাবে আমি বেসিক্যালি সিমেট্রিটা মেনটেন করতে চাইছিলাম। আচ্ছা বুঝতে পারছি ভাই। আচ্ছা, সো আমরা এবার একটু প্রশ্নের উত্তরটা দিয়ে দেই যে which of the following photos followed symmetry। আমরা একটু চ্যাটের মধ্যে সবাই একটু রিপ্লাই দেই, এটা বেশ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন।
এখানে আমি অনেক ডিফারেন্ট টাইপের আনসার পাচ্ছি, যেমন অনেকে বলতেছে হচ্ছে গিয়ে 1, অনেকে বলতেছে হচ্ছে গিয়ে 2, অনেকে বলছে 3, অনেকে বলছে 1 2 3। সো এখানে একটা ছোট ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি যদি একটা একটা করে ছবি আসি, যেমন ফার্স্ট ছবিটার মধ্যে আমি যদি বলি যে ফার্স্ট ছবিটা কেন পার্টিকুলারলি মাঝখানে না, মুহি গট ইট রাইট, এটা সেন্টারে না, কিন্তু আমি যদি একটু লক্ষ্য করি প্রপারলি, সিন্স আমরা সবাই ফটোগ্রাফি শিখতেছি এবং আমার উই হ্যাভ টু হ্যাভ ইগল আইস, সো এখানে কিন্তু এই সাবজেক্টটা মাঝখানে না, সে কিন্তু একটু বাম পাশে প্লেস, তো দ্যাটস ওয়াই 1 নাম্বারটা হবে না। আমি যদি 2 নাম্বার ছবিটা দেখি, 2 নাম্বারটা কিন্তু আমার একদম মাঝখানে আছে। সো সো এখানে কিন্তু ওটার পাশাপাশি পাহাড়ের মধ্যে একটা সিমেট্রি আছে, সো 2 নাম্বার ছবিটা অফকোর্স ইটস অ্যান এক্সাম্পল অফ সিমেট্রি। 3 নাম্বার ছবির ক্ষেত্রে ব্যাপারটা কি, 3 নাম্বার ছবির ক্ষেত্রেও কিন্তু আমার জিনিসটা সিমেট্রিক্যাল, বিকজ আমার দুই পাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ জঙ্গল আছে এবং আমার একদম জিনিসটা মাঝখানে, সো সিমেট্রি মেইনটেইন করছে। দ্য রাইট আনসার ইজ নাম্বার 2 and 3। এখানে একটু ভুলে 1 আছে, বাট এটা বেসিক্যালি 2 হবে। এখানে আমি একটু যদি আচ্ছা আমি একটু জিনিসটা ঠিক করে দেই, নাম্বার 2 and 3। আচ্ছা আমি এবার একটু প্রশ্ন করতে চাই যে একটু সবাই যদি বলে আমাকে যে এখানে এই 3 নাম্বার ছবিটা আছে, এটা কি আর কোনো পার্টিকুলার রুল ফলো করে? এই ছবিটা দেখতে কোন রুলটার কথা মনে পড়তেছে? এক্স্যাক্টলি, ফারাবি ভাইয়া গট ইট রাইট, লিডিং লাইন্স। হ্যাঁ, মুহি গট ইট রাইট, তসিফ গট ইট রাইট, সাদা ইসলাম প্রীতি গট ইট রাইট। হ্যাঁ, ইটস লিডিং লাইন্স। এখানে কিন্তু আমার এই যে ওই গাছের যে উপরে যে লাইনটা ছিল, এটা কিন্তু আমার লাইন, আমার কিন্তু আমার যে ভিউয়ারের যে চোখটা, সে কিন্তু আমার একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, ইটস another এক্সাম্পল অফ লিডিং লাইন্স। আচ্ছা এখানে দুটো আচ্ছা হ্যাঁ, রাকিবুল হাসানের একটা প্রশ্ন আছে। জি ভাই, প্রশ্নটা করে ফেলেন। আমি আচ্ছা সরি ভাই, মানে আমার রেজ হ্যান্ড দেওয়া ছিল, সরি ভাই। ও আচ্ছা আচ্ছা, আলভি ওয়াসির অন্যকের একটা প্রশ্ন আছে। জি ভাই। হ্যাঁ ভাই, মানে সেকেন্ড নাম্বার যেটা দেখতেছি যে দুই পাশের পাহাড় গুলো কিন্তু একটু ব্যালেন্স করা নাই, এরপরে কি আমরা এটাকে সিমেট্রি হিসেবে ধরে নিব? সিমেট্রির ক্ষেত্রে কিন্তু দুপাশে মানে ইন টার্মস অফ এলিমেন্টে ব্যালেন্স করা আমার দরকার নাই। আমার দুপাশে হচ্ছে কি আমার স্পেসের ব্যালেন্স করতে হবে। আমার কিন্তু দুপাশে সমান সমান জায়গা আছে। তা আমি যদি এই ছবিটাকে একদম, আমি ধরেন এই ছবিটাকে এই মাঝখান বরাবর একটু দাগাই, আমি এই পার্টিকুলার ছবিটাকে ধরি এই বরাবর কেটে ফেলবো, তখন কিন্তু আমি দেখবো যে আমার দুপাশে কিন্তু ইকুয়াল, মানুষটাও একদম স্প্লিট হয়ে গেছে। আমি যদি আবারও এটা বলি, আমি যদি আবারও জিনিসটাকে এভাবে এভাবে কেটে দেই, তখন কিন্তু আমি দেখবো যে আমার কিন্তু একদম মাঝখানে আছে। সো এইভাবে কিন্তু আমরা এই জিনিসটা সিমেট্রি মেনটেন করতেছে। নট ইন পাহাড়গুলা এখানে সিমেট্রিক্যাল ভাবে আছে বিকজ দুই পাশে দুটো পাহাড়, বাট এখানে ওইটা থেকে এই যে এই জিনিসটা একদম মাঝখানে আছে এবং এই দুটো পাহাড় জিনিসটাকে আরো কমপ্লিমেন্ট করে, যে এই পাশে একটা পাহাড় আছে, এই পাশে একটা পাহাড় আছে। সো সর্ট অফ একটা বাটারফ্লাই শেপ দিচ্ছে কিন্তু আমার। এন্ড বাটারফ্লাই ইজ আ ভেরি সিমেট্রিক্যাল অবজেক্ট। সো আই গেস সবাই ক্লিয়ার যে কিভাবে এটা হচ্ছে গিয়ে। জি হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখানে রাকিব হাসান একটা ভালো কোয়েশ্চেন করছে যে isn't this also an 1 point perspective? হ্যাঁ, ইটস এন 1 point perspective। যে এটা আমি 1 point perspectiveটা আমার এক্সাক্ট সংজ্ঞাটা মনে নেই, বাট হ্যাঁ আমি যতটুকু মনে পড়ে যে আমার পুরো ফোকাসটা কিন্তু আমার একটা অবজেক্টের মধ্যে আছে এবং ফার্স্ট আমার কিন্তু পিছনের এলিমেন্ট গুলো ভাবে কাজ করতেছে সাপোর্ট করার জন্য। আচ্ছা, সো এইবার যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সেন্টার ডমিনেন্ট আই। সো এই সেন্টার ডমিনেন্ট আই বলতে জিনিসটা কি বোঝায়? সো সেন্টার ডমিনেন্ট আই মানে হচ্ছে আমার এই হ্যাঁ, সেন্টার ডমিনেন্ট আই এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার যেই সাবজেক্ট আছে, আমি যখন পোর্ট্রেট তুলবো, সাবজেক্টের রাইট আই বা লেফট আইটা আমার একদম ফ্রেমের মাঝখানে থাকবে। সো জিনিসটা কিভাবে কাজ করে, যেমন আমি যদি ডান পাশের ছবিটা দেখি, আমার কিন্তু এই সাবজেক্টটা কিন্তু আমার একদম এখানে মাঝখানে আছে। সাবজেক্টের যে স্পেশালি যে ডান চোখটা, এটা কিন্তু ডান চোখটা এখানে একদম মাঝখানে রাখছি।
আবার আমি দেখি যে এই নিচের ছবিটা যদি দেখি যে এখানে কিন্তু বাম চোখটা কিন্তু একদম মাঝখানে রাখছে। তো এই পার্টিকুলার রুলটার একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যদি সবাই একটু আমরা লক্ষ্য করি যে আমি যদি আমার মাথাটা নাড়াই, ধরেন আমি হচ্ছে গিয়ে আমি এভাবে আসি, আমি যদি নাড়াই মনে হবে যে এই চোখটা আমাকে ফলো করতেছে। তো এই যে ইলিউশনটা বা এই যে কানেক্ট করার ব্যাপারটা, এই ছবিটা যে এত মনে হচ্ছে অনেক স্ট্রং, অনেক রিলেটেবল, মানে অনেক কনটেক্সট খুবই স্ট্রং। তো এইভাবে এই যে আমি যদি ছবিটা মাঝখানে প্লেস করি, ইট গিভস অ্যান ইমপ্রেশন দ্যাট দ্য সাবজেক্ট আইজ আর ফলোইং ইউ। তো এটা দেখা যায় যে আমরা অনেক স্ট্রং পোর্ট্রেট তোলার ক্ষেত্রে আমরা এই রুলটা ব্যবহার করতে পারি, যে আচ্ছা আমার একদম সাবজেক্টটাকে মাঝখানে তো প্লেস করতে পারি, বাট আমি যদি পারি সাবজেক্টের একটা চোখকে একদম মাঝখানে রাখবো। সো এটা পার্টিকুলারলি সিমেট্রিক্যাল এক্সাম্পল নাও হতে পারে, যেমন আমি যদি বলি ডান প্লেট ছবিটা কিন্তু আমার পার্টিকুলার সিমেট্রিক্যাল না, বাট আমার কিন্তু এখানে আমার একটা খুবই স্ট্রং ভিউ পয়েন্ট কাজ করতেছে। সো আমার ছবিটা কিন্তু ইন জেনারেল অনেক স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ভাই ফিল দ্য ফ্রেমের এক্সাম্পলে এরকম একটা পিক ছিল। হ্যাঁ, ফিল দ্য ফ্রেমে এরকম একটা পিক ছিল, বাট ওইটার ক্ষেত্রে আমি একটু বলি ওই ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়। এখানে কিন্তু আমার কিন্তু ফিল দ্য ফ্রেম, আমার কিন্তু মাঝখানে কিন্তু আমি যদি এখানে দাগ দেই, আমার কিন্তু এখানে কোনো চোখটা মাঝখানে না, আমার কিন্তু একদম নাক বরাবর মাঝখানে গেছে। তো ছবিটা অনেক সিমেট্রিক্যাল, বাট এই ছবিটা কিন্তু পার্টিকুলার ডমিনেন্ট আই ব্যাপারটা ফলো করে নাই। আমি যদি আবার দেখি যে এইটার ক্ষেত্রেও কিন্তু সেম, ছবিটা সিমেট্রিক্যাল, এটা কিন্তু ডমিনেন্ট আই ফলো করে নাই। বাট এই যে ছবিটা এখানে কিন্তু আমার ডমিনেন্ট আই ফলো করছে, বিকজ সে কিন্তু একদম এখানে একটা চোখ কিন্তু আমার সেন্টারে, এই ক্ষেত্রে আমার একটা চোখ সেন্টারে। সো এখানে আই গেছে আমরা সবাই আমার আনসারটা পাইছি। আচ্ছা, সো এবার আমি একটু আরেকটা আমি এবার একটু সবাই একটু প্রশ্নটা করি যে এখানে এই তিনটা ছবির মধ্যে কোন ছবিটা পার্টিকুলারলি ফলোড সেন্টার ডমিনেন্ট আই। সো এখানে 1 2 3 ছবিটা একটু আমরা সবাই উত্তর দিয়ে দিই যে কোন ছবিটা পার্টিকুলারলি ফলো করছে। এক্স্যাক্টলি, নাম্বার 2, 2 নাম্বার ছবিটা, এটা ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফটো। সো আপনাদের কারো কি ছবিটার নাম জানা আছে? আপনারা কি ছবিটা কেউ আগে দেখছেন? কেউ কি ছবিটা চিনে? জি ভাই, এটা যতদূর মনে পড়ে যে বাংলাদেশেরই একটা মেয়ে, এর পেপারে একটা আর্টিকেল পড়েছিলাম। It's called the Afghan Girl. Afghan Girl কারণ এটা ন্যায্য কভার ফটো ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দ্য আফগান নামটা গার্ল। ভুলে গেছি। হ্যাঁ, এই ছবিটা আচ্ছা, তুলেছে হতে পারে। স্টিভ ম্যাককারি। উনি আবার পার্টিকুলার আমি তাহলে মিলিয়ে ফেলেছি, আরেকটা হ্যাঁ, সবুজ চোখের মেয়ে ছিল। হ্যাঁ, বাংলাদেশে মাঝখানে একটা সবুজ চোখের মেয়ে ফেমাস হয়েছিল বিকজ অফ এই ছবিটার এক্সাম্পল। এই ছবিটার সাথে সোর্ট অফ সিমিলার, বিকজ এই ছবিটা সবার মাথায় এত বেশি ইম্প্যাক্ট রাখছিল। এবং এবং এই ছবিটার নাম হচ্ছে দ্য আফগান গার্ল। সো এটার অনেক হিস্ট্রি আছে, আপনারা চাইলে একটু গুগল করে সবাই ঘাটাঘাটি করে দেখতে পারেন। বাট এই মহিলাটাকে পরে অনেক এটা নিয়ে ডকুমেন্টারি আছে, যে মহিলার পরে ইন্টারভিউ নেওয়া হয়েছে। সো ছবিটা বেশ ইন্টারেস্টিং আর কি। সো এটা ন্যায্য কাভার ফটো, ন্যায্য অনেক ম্যাগাজিনে কাভার হয়েছিল। সো আপনারা একটু চাইলে ঘাটাঘাটি করতে পারেন। এন্ড দিস ইজ দ্য মোস্ট ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফটো। আচ্ছা, সো আমরা একটু আগাই। এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন ইজ ইম্পর্টেন্ট। সো এখানে কিভাবে জিনিসটা কাজ করে, যেমন একটা ব্যাপার হচ্ছে আমার ছবিগুলোর ক্ষেত্রে আমি দুনিয়ার সব রুলস মানলাম, বা দিন শেষে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে গিয়ে এক্সপ্রেশনটা কিন্তু আমার ছবিটাকে সবচাইতে অন্যরকম করে দেয়। যেমন আমি যদি বাম পাশের জিনিসটা দেখি, আমার সবসময় এটা মাথায় থাকা লাগবে আমি ছবি তোলার ক্ষেত্রে, আমি যাতে একদম ক্যান্ডিড বলি, আমি একদম ইমপ্রম্পটু বলি, আমি একদম ন্যাচারাল বলি, আমি যাতে একদম ন্যাচারাল স্মাইল বলি, ন্যাচারাল জিনিসটা সবসময় পাই। যেমন বাম পাশের ছবিটার মধ্যে কিন্তু লোকটা কিন্তু একদম ন্যাচারালি হালকা একটা হাসিতে আমাদের তাকায় আছে। সে যদি আমার দিকে তাকায় দাঁত বের করে হাসতো, বা সে যদি একদম ক্যামেরা দেখে ক্যামেরা ফোবিয়া হয়ে একদম এভাবে থাকতো, তখন কিন্তু জিনিসটা জমতো না, ছবিটা কানেক্ট করতে পারতাম না। যেমন এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে একটা অলস দুপুরে সে কিন্তু বসে আছে। সেকেন্ড ছবিটা সেটা রাকিনের তোলা, সেটা আমার এক বড় আপুর ছবি।
সো আপুর ছবিটা কিন্তু সে একদিকে তাকায় আছে এবং সে কিন্তু খুব ন্যাচারাল একটা হাসি দেয়, এটা কিন্তু কোনো রকম আমি তাকে কেউ বলে নাই যে আপু আপনি একটু ডান দিকে তাকায় হাসেন তো, বা বামে তাকান তো, একটু দাঁত বের করেন তো, কিচ্ছু কোনো ছিল না। শি ওয়াজ জাস্ট ন্যাচারালি স্মাইলিং। সো অ্যাজ আ ফটোগ্রাফার আপনার এটা দায়িত্ব হচ্ছে গিয়ে একদম ন্যাচারাল হাসিটা, ন্যাচারাল এক্সপ্রেশনটা ধরা, এবং এইটাই হোয়াট ডিফাইন্স ইউ ফ্রম রেস্ট অফ দ্য পিপল। আমরা যদি একটু এখানে শাহরিয়ার আজরাফ একটা ভালো কোট দিয়েছেন যে দ্য আইজ নেভার লাই, এক্স্যাক্টলি, যে চোখ, পার্টিকুলারলি আইজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ফটোগ্রাফ। তো আমরা এইগুলো সম্পর্কে আরেকটু সামনে আরো জানবো। তো আমি যদি যেমন একটু দেখাই যে এই ছবিটা আমি তুলছিলাম, যে আমি হচ্ছে গিয়ে একদিন বাসা থেকে বেরোছিলাম বৃষ্টির মধ্যে, আমি ছাতা নিয়ে বেরিয়েছি ছবি তুলতেছি, আমি জাস্ট লোকটা যাচ্ছিল, আমি লোকটার দিকে ছবি তুলছি, লোকটা আমার দিকে তাকে একটা হালকা হাসি দিছে, এন্ড দ্যাটস ইট। কিন্তু আমি কিন্তু এখানে তাকে বলি না যে ভাই আমার দিকে তাকান, একটু হাসেন, এইটা করেন ওটা করেন। আপনি যদি খেয়াল করে দেখেন এটাতে কিন্তু স্ট্রংলি রুল অফ থার্ডও মেনটেন হয় নাই, যেটা কিন্তু ইভেন এটা মাঝখানে সিমেট্রিকও নাই। আমার জিনিসটা দুই পাশে এলিমেন্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, ইন টার্মস অফ ফটো এটা ব্যালেন্স। বাট এখানে কি এটা যে রুল অফ থার্ড মেনটেন করে নাই, ছবিটা কি দেখতে খারাপ লাগতেছে? সেটা কিন্তু লাগতেছে না, বিকজ এক্সপ্রেশন ইজ দ্যাট ইম্পর্টেন্ট, যে একটা এক্সপ্রেশন একটা ছবির সবকিছু চেঞ্জ করে দিতে পারে। সো এই ছবিটার ক্ষেত্রে আমি যদি ওইরকম স্ট্রং গ্রামার রুলস, এই লিডিং লাইন্স, এই লাইন্স ওই লাইন্স নাও মানি, ডাজন্ট ম্যাটার। দিন শেষে হোয়াট ম্যাটার্স ইজ আপনার ছবিটা কতটা স্ট্রং, আপনার এক্সপ্রেশনটা কতটা স্ট্রং, আপনি কি বোঝাতে যাচ্ছেন। সো আই গেস আমি মোটামুটি ক্লিয়ার যে আমরা জিনিসটা কিভাবে এক্সপ্রেশনটা মানে মানুষের ইয়ে করতে পারি। তো কারো কি এর ব্যাপারে কোনো প্রশ্ন আছে? আলভি ওয়াসি রনকের একটা প্রশ্ন আছে। জি ভাই, প্রশ্নটা করুন। ভাই মানে এই ছবিটা কি কোন ডিভাইস দিয়ে তুলেছেন? আমি হচ্ছে গিয়ে এখানে পরের ছবিগুলো কিন্তু সবগুলো স্মার্টফোন তো নেই, এটা আমি আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলেছিলাম। আমি হচ্ছে ক্যানন 60D আর সিগমার 1835 1.8 লেন্সটা ব্যবহার করছিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আমরা আগাই। এরপরে এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে আমি যদি একটা ছোট গল্প বলি, তো এই পার্টিকুলার ছবিটা হচ্ছে গিয়ে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ছবি। তো এই ছবিটা হচ্ছে গিয়ে আমরা সবাই আমাদের যুদ্ধপরাধীদের যে সময়টার মধ্যে বাংলাদেশে খুব ফ্রিকুয়েন্টলি যুদ্ধপরাধীদের ফাঁসি দেওয়া হয়েছিল, ওই যে তো ওই সময়টার একটা ছবি। তো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবার মনে হয় নেট ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে কি যখন আমাদের ওই যে আমাদের এই পুরান যে ইয়েটা ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে, যে জেলখানা ছিল ওইটা একটা ছবি। তো এটা হচ্ছে কি আমাদের যুদ্ধপরাধী নিজামী আছে না, নিজামীর হচ্ছে কি একটা পার্টিকুলার ফ্যামিলি মেম্বার, প্রবাবলি নিজামীর নাতির ছবি এটা। সো আমি হচ্ছে কি এটা ছবি তুলতে গেছিলাম ওই টাইমটাতে, যখন একদম ফাঁসি হবে ওই মোমেন্টটাতে। সো এটা ছিল হচ্ছে কি ওরা একদম আসছে মাত্র, ওরা জাস্ট ভিতরে ঢুকবে দেখা করতে, যে ফ্যামিলি মেম্বারের সাথে লাস্ট যে দেখাটা হয়। তো তখন আমি ছবিটা তুলছিলাম। তো আমার আশেপাশে সরি আমার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ফ্ল্যাশ, অনেক কিছু, অনেক এলিমেন্ট, অনেক ক্যামেরা। সো সবাই বলতেছে যে আপু একটু আমার দিকে তাকান, আপু একটু আমার দিকে তাকান। সো এই মেয়েটা কিন্তু পার্টিকুলারলি তখন কিন্তু কোনো কিছুতে সে কিন্তু কোনো রকম এফেক্টেড হচ্ছিল না, সে কিন্তু জাস্ট একদম অবলিভিয়ানে উপরের দিকে তাকায় আছে, বিকজ সে কিন্তু একটা বাচ্চা, সে কিন্তু এত কিছু বুঝতেছে না যে ব্যাপারটা কতটা সিরিয়াস, যে তার একটা ফ্যামিলি মেম্বার আজকে মারা যাবে। তার পাশাপাশি এটাও সে বুঝতেছে না হয়তো যে তার ফ্যামিলি মেম্বার কত রকম মানে কি করছে বা কি দোষে সে এটা করতেছে। সো এই পার্টিকুলার ছবিটা এই জন্য আমার অনেক ফেভারিট, যে এখানে সবাই অনেকভাবে ছবি তুলতেছে, আমি তখন একটু দূরে ছিলাম, আমি বিকজ ওখানে সব প্রেস ফটোগ্রাফার ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, আমি পারতেছিলাম না ইয়ে করতেছে, আমি জাস্ট একটু পিছন থেকে ছবিটা তুলছিলাম। সো আই গেস আমরা ক্লিয়ার যে জিনিসটা এক্সপ্রেশনটা কতটা ম্যাটার করে। আমি যদি সেই যদি আমার দিকে তাকাই তো হয়তো বা ছবিটা অন্যরকম হতো, বাট এখানে কিন্তু একটা স্যাডনেস বলি, আমি একটা কনফিউশন বলি, একটা ইনোসেন্স বলি, সবকিছু কিন্তু আমার এই ছবিটার মধ্যে আছে। তো এই জন্য এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি কি দেখাইতে চাচ্ছি। তো এই জন্য ইটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফটোজ, এবং এটা আমার বাসায় বিশাল বড় করে প্রিন্ট করা আছে। আমি এটা অলওয়েজ রেখে দিচ্ছি, আমার ছবিটা খুব ভালো লাগে দেখতে। এন্ড সো আই গেস কারো কি কোনো কোশ্চেন আছে এই ছবির ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে?
আচ্ছা ওকে, ভাইয়া ছবিটা কি ক্রপ করা হয়েছে নাকি পুরো ফ্রেমটাই রাখছেন? পুরা ফ্রেমটাই রাখছি। আমি মানে আমার পার্সোনালি রুল অফ থার্ড থেকে আমার সেন্টার প্লেস খুব ভাল লাগে, যে আমার মানে একদম মাঝখানে সাবজেক্ট প্লেস করতে। সো আবার দেখবেন যে আমার ছবির ক্ষেত্রে মাঝখানে জিনিসপাতি থাকে, সো এটা যার যার যেটা প্রেফারেন্স আর কি। আমি মনে হয় আমার ভিজুয়ালি আমার কাছে এটা ভালো লাগে যে হ্যাঁ রনক শিহাব জিম, হ্যাঁ এটা একটা পার্টিকুলার ডিএসএলআর দিয়ে তোলা ছবি। And picture can say I had a question. হ্যাঁ sure, Can you hear me? yes Sabra Sharafat. আচ্ছা শোন, হ্যাঁ বল। সো থ্রুআউট দ্য ইয়ার্স আমি তোকে দেখছি লাইক কোন একটা ছবি তোলার জন্য ইউ টেক সো মাচ রিস্ক। মাঝে মধ্যে আমাদের কাছে যেটা মনে হয় ইটস নট ওয়ার্থ টেকিং দ্য রিস্ক। এটা ছাত্র আন্দোলন হোক, কোটা আন্দোলন হোক, লাইক টিয়ার শেলের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ছবি তুলে আসিস। তোর মাথায় কি চলে আসলে? মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ইটস অ্যাবাউট, মানে এটা খুবই সাবজেক্টিভ একটা জিনিস, যে ধরেন এমন না যে হচ্ছে কি আমি পার্টিকুলারলি যখন ছবিগুলো তুলছিলাম, আমি যখন এটা ছবি তুলছিলাম তখন কিন্তু আমি পার্টিকুলারলি কোনো একটা নিউজের সাথে কাজ করতাম না। আমি তখন ডেইলি স্টারে কন্ট্রিবিউট করতাম, বাট আমার এমন ছিল যে আমি ডেইলি স্টার থেকে এখানে গেছি, আমি গেছিলাম জাস্ট নিজের জন্য ছবি তুলতে। সো তো আমার বেসিক্যালি জাস্ট মানে ইচ্ছা করে যে এই সব ব্যাপারগুলো ডকুমেন্ট করে রাখতে আর কি, বিকজ আমি হয়তো আমার একটা ভিউ থেকে দেখাইতে চাই। আমি ছোটবেলা থেকে এই মুক্তিযুদ্ধ বলি সবকিছু বলি এগুলো নিয়ে খুবই মুভড হইতাম বা খুবই ইন্সপায়ার্ড হইতাম। সো আমার কাছে অনেক বিগ ডিল ছিল আর কি, যে ওই সব সময় যাইতেছে তখন দেখা যেত যে ওইখানে ওরা হচ্ছে গিয়ে প্রেসকে ঢুকতে দিত না, অনেক কাহিনী করতো, সবাইকে সবার প্রেস কার্ড দেখতো। সো আমার তখন অনেক ফটোগ্রাফার ফ্রেন্ডরা ছিল যারা বড় বড় প্রেসে কাজ করতো, তারা আমাকে সেভ করে রাখতো, তারা কেউ বুঝতে দিত না যে আমি আসলে একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে গেছি। তো এইরকম পিকচার তোলা কি লিগাল? হ্যাঁ, পার্টিকুলারলি লিগাল ইললিগালের কিছু নাই, বিকজ একটা ছোট রুল হচ্ছে কি আপনি যদি আপনি পাবলিক প্লেসে যে কারো ছবি তুলতে পারেন, সো যেখানে অনেক পাবলিক প্লেস আছে তো এখানে ছবি তুলতে পারেন। সো এখানে কনসেন্টের একটা ব্যাপার থাকে। এখানে আমি যেটা করছিলাম, আমি কিন্তু এই ছবিটা দিয়ে কোনো রকম ব্যবসায়িক কোনো কিছু করি নাই, যে আমি এই ছবিটা দিয়ে হয়তো বেচি নাই ছবিটা কোথাও বাইরে করি নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই পাবলিক রিলিজ ফর্মটা দরকার হয় নাই। সো এই জন্য এটার মধ্যে ইলিগালি ব্যাপার নাই, এবং এটা পার্টিকুলার একটা ফটো জার্নালিজমের ছবি ছিল। সো ফটো জার্নালিস্টিক ছবি ছিল, তো এই জন্য এখানের মধ্যে ইলিগালের ইস্যুটা নাই। আমি যদি আবার একটু বলি যে পার্টিকুলারলি যখন মানে থাকে না মানুষজন হয়তো যে ফুটবল পছন্দ করে, সে দেখা যায় বৃষ্টির মধ্যেও ফুটবল খেলে, রোদের মধ্যে ফুটবল খেলে, জিনিসটা তার জন্য কষ্ট হয়, বাট সেই জিনিসটা দিন শেষে পছন্দ করে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা ওইরকম আর কি, যে আই লাইক দিস, এবং আমার কাছে যখন মনে হয় যে তখন আমি জাস্ট আর কিছু ভাবি না, তখন ভাবি যে আমার আই নিড টু গেট দ্য ফটো, সো এনি হাউ আই নিড টু গেট দ্য ফটো আর কি। সো মাথায় তখন এত কিছু অ্যানালাইসিস করি না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া ইসলাম প্রীতির একটা প্রশ্ন আছে। জি আপু। ভাইয়া মুভিং অবজেক্টের ক্ষেত্রে এই রুলস গুলো মেইনটেইন করা একটু ডিফিকাল্ট না, মানে লিডিং লাইনস, কম্পোজিশন এন্ড অল? এইটা হচ্ছে গিয়ে আপু আপনি যত ছবি তুলবেন আস্তে আস্তে জিনিসটা আপনার একদম হাতের কাছে চলে আসবে, যে তখন দেখবেন যেগুলো আপনি জাস্ট দেখতেছেন আর কি। সো এইগুলো তখন খুব একটা ম্যাটার করে না। যেমন আমি দেখা যায় যে এইটার ক্ষেত্রে সবসময় ম্যাটার করে যে আপনি চেষ্টা করবেন যে ছবিটা যত পারে অ্যাকুরেট তোলার জন্য। পরবর্তী কম্পোজিশন গুলো আমরা সব ফটো যখন এডিট করব তখন এটা ঠিকঠাক করা যায় আর কি, প্রপার ভাবে। কারণ দেখা যায় মুভমেন্টের সময় হয়তো দেখা যায় যে আমি ঠিকভাবে নাও করতে পারি, তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি ছবিটা এডিট করে নিতে পারি। এখানে এই ছবিটার মধ্যে অ্যাপারচার ছিল 1.8 and true picture can say 1000 words, যে আমি একটা ছবি ধরেন পার্টিকুলারলি এই ছবিটা দিয়ে কিন্তু আমি অনেক কিছু বুঝাই দিতে পারি। আমি জাস্ট দিয়ে দেই যে ছবিটা কোথায় তোলা, আমি অনেক একটা গল্প লেখার থেকে। সো হ্যাঁ, তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি থট প্রসেস, মানে আপনি ছবিটার পিছনে কি বুঝতে যাচ্ছেন বা আপনার মাথায় কি কাজ করতেছে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট ছবির ফটোগ্রাফির ক্ষেত্রে, থট প্রসেসটা কিভাবে। যেমন আমি যদি বলি এই ছবিটার ক্ষেত্রে আমার তখন মাথায় কাজ করতেছিল যে একটা মানুষ, সে তার মার নাম সে গায়ে লিখে রাখছে, আই হ্যাভ নেভার সিন এনিওয়ান ডুইং ইট। সো তখন আমি পার্টিকুলারলি মানে মা যে একটা মানুষের কাছে কত আপন এইটা বুঝাতে চাচ্ছি আমি ছবিটা দিয়ে। এবং সে কিন্তু আবার খালি গায়ের মধ্যে আছে, মানে সে জিনিসটা ঢেকে আছে, শি ইজ প্রাউড অ্যাবাউট ইট এন্ড হি ইজ ওপেন। সো কমলাপুর রেল স্টেশনের একটা কুলির গায়ের ছবি এটা। সো আমি দ্যাট ওয়াজ মাই থট প্রসেস বিহাইন্ড দ্য ফটো। আমি যদি এখানে আবার বলি যে এই ছবিটার মধ্যে পিছনে যে পাহাড়টা আপনারা দেখতে পারতেছেন, এটা একটা পার্টিকুলার অনেক ফেমাস একটা পাহাড়। এই পাহাড়টার নাম হচ্ছে গিয়ে মাচাপুচারে বলে। মাচাপুচারে হচ্ছে গিয়ে এটা কিছু স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার আছে। এই পাহাড়টাতে এই যে পর্বত শৃঙ্খলাতে কখনো কেউ উঠতে পারে না, এবং ওইটার পাশাপাশি হচ্ছে গিয়ে যে এটার মধ্যে নেপাল গভর্নমেন্ট থেকে এখানে মানুষ উঠাটাও পার্টিকুলারলি নিষেধ। এবং হ্যাঁ, খালিদ বিন মাহমুদ ভাই ঠিক বলছেন, এটাকে ফিশ টেল বলে অনেকে।
সো এটাকে বলা হচ্ছে কি হিন্দু মাইথোলজি অনুযায়ী শিবের বাসা বলে, এই যে পার্টিকুলার শিবের একটা হোম বলে এই মাচা পুচারের পর্বতটাকে। সো আমি তো এই হিস্ট্রি গুলা জানতাম। আমি যখন নেপালে গেছি এটার ছবি দেখার পর আমার তখন মনে হচ্ছিল যে এই কুকুরটাকে আমি জাস্ট অনেক মাইটি একটা ব্যাপার দিব, যে আচ্ছা এই যে পাহাড়ের মতো এই কুকুরটা অনেক মাইটি, একটা কাম একটা লুক দিয়ে সে জাস্ট তাকায় আছে একদম একটা পাশে। সো আমি তখন এইভাবে আমার থট প্রসেসটা কাজ করতেছিল যে আমি আসলে কি বলতে যাচ্ছিলাম। সো এই ক্ষেত্রে আমার কনটেক্সট খুব ইম্পর্টেন্ট। আপনার যদি হয়তোবা এই মাচা পুচারের ব্যাপারটা জেনে থাকেন, সো আপনার হয়তোবা জিনিসটা আরো রিলেট করতে পারবেন। একটা সেকেন্ড। সো হ্যাঁ, সেম গোজ ফর এইটা, যে এইখানেও আমার সেম ভাবে ওইটা কাজ করতেছিল। আমি এটা পার্টিকুলার ডেইলি স্টার থেকে কভার করতে গেছিলাম এই জিনিসটা। সো তখন নর্মাল ছবি তোলার পাশাপাশি আমি যখন এটা তুলছিলাম, যে কারণ জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটার ঘামের দাগগুলো কিন্তু একদম হয়ে আছে, সে এতটা ঘেমে আছে এবং মাথা কিন্তু একদম নিচু, যে সে স্রষ্টার জন্য সে একদম নিজেকে দিয়েই দিছে। সো এই ব্যাপারটা আমি পার্টিকুলার এটা বুঝতে যাচ্ছিলাম, যে সে এত কিছুর মধ্যে সে রোদের মধ্যে বসে টাইলসের উপরে বসে সে নামাজ পড়তেছে। সো এইটা ছিল, দ্যাট ওয়াজ মাই থট প্রসেস বিহাইন্ড দ্য ফটো আর কি। সো এই জন্য আপনার যখন ছবি তুলবেন দিন শেষে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হোয়াট ইউ থিঙ্ক অফ ইট, এবং আপনি কিভাবে চাচ্ছেন জিনিসটা চাচ্ছে, এবং দিন শেষে দ্যাটস হোয়াট ম্যাটার্স। আপনার রুল মানেন নাকি রুল মানেন না, এটা একটা পর্যায়ে গিয়ে দেখবেন আর কিছু ম্যাটার করতেছে না। হোয়াট ম্যাটার্স ইজ ইফ ইউ আর ফলোইং, মানে ইফ ইউ আর লিসেনিং টু ইউর হার্ট এবং থট প্রসেসটা কিভাবে কাজ করতেছে। এন্ড আমি একটা জিনিস বলবো যে ফটোগ্রাফির ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে মেন্টরস। আমি পার্টিকুলারলি আমার লাইফে অনেক ভালো ভালো মেন্টর পাইছিলাম ফটোগ্রাফি করার ক্ষেত্রে। আমি যদি বলি যে এখানে 3জন মানুষ আছে পার্টিকুলার, হাসান চন্দন, সৈয়দ লতিফ হোসেন এবং অনিন্দ কবির অভিক। 3জনে বাংলাদেশের খুবই ফেমাস ফটোগ্রাফার, এবং স্পেশালি হাসান চন্দন এবং সৈয়দ লতিফ হোসেন। এরা পার্টিকুলারলি আমাকে অনেক কিছু শিখাইছিল, এবং আমি এদেশে ফটো ওয়াকে বের হইতাম, দেখতাম ছবি কেমনে তুলে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ইফ ইউ টু সি ফটোস এবং পার্টিকুলারলি কারো থেকে মেন্টর হয়, এটা খুব দরকার যে একটা করার ক্ষেত্রে। যে আচ্ছা আমি যদি কারো থেকে বুঝি, কেউ যদি আমাকে সবকিছু বুঝাই দেয়, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট এই পার্টিকুলার মেন্টরশিপ ব্যাপারটা, এবং এটা আপনাকে অনেক ইন্সপায়ার করে। এবং আমি আজকে যেখানেই আসি না কেন, অত বেশি কিছু করি না লাইফে, বাট এইটুকু পারতাম না যদি এনারা না থাকতেন। সো আই এম ভেরি গ্রেটফুল টু দেম। অলসো মেন্টরস আর ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু ফোকাস। and so are friends পার্টিকুলারলি ছবি তোলার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনি আবার দেখা যায় দিনের মোস্ট অফ টাইম কিন্তু ফ্রেন্ডের সাথে থাকেন। কারণ ফ্রেন্ডের সাথে দেখা যায় যে আমি যদি দেখি যে এই ছবিটা আমার এক ফ্রেন্ড জিয়াউর শামসের সাথে তোলা, পাশে একজন বন্ধু স্বামীর মধ্যে ছিল, সেই পার্টিকুলার ছবিটা তুলতো না। তো আমরা কিন্তু এরকম একটা পানির মধ্যে গিয়েও কিন্তু আমি ক্যামেরাটা আমার যে পার্টিকুলার ফোনটা কিন্তু আমি একটা ওয়াটারপ্রুফ হাউসিং এ রেখে ছবি তুলছি, বিকজ আই লাইক টেকিং ফটো। সো এটা আমরা একটা ছবি তুলতেছিলাম। সো আর যদি এটাও দেখি যে এটা একটা পার্টিকুলার আমরা ছবি তুলছিলাম, একটা ছবি তুলতে বেরোছিলাম, সো এটা কিন্তু একটা এক্সাম্পল। সো এখানে আমার আর একটা ভাই ফ্রেন্ড মিজান রহমান, তার সাথে আমি অনেক ছবি তুলতাম। সো আমরা এই যে ছবি তুলতে বেরোছিলাম একদিন, সো এভাবে আর কি। সো ফ্রেন্ডস আর ইম্পর্টেন্ট। সো এবার কয়েকটা খুব কুইক একটু লাইটিং এর কয়েকটা হ্যাঁ, কেউ কি কোনো প্রশ্ন করতেছে? আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমি এখন একটু আগাবো, আমি এখন দেখাবো হচ্ছে লাইটিং দিয়ে। সো আমরা যেহেতু আমাদের পার্টিকুলার আমরা স্মার্টফোনে ছবি তুলবো এবং আমরা এত সিরিয়াস ফটোগ্রাফি কনসেপ্টে যাচ্ছি না, সো আমরা এই জন্য লাইটিংটাতে অত ফোকাস করবো। আমরা কিছু লাইটিং এর হ্যাকস দেখবো, সেটা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড ডিরেক্ট লাইট। আমরা চেষ্টা করবো সবসময় সূর্যের আলোটা, ডিরেক্ট সূর্যের আলো অ্যাভয়েড করে আমরা একটু ছায়ার মধ্যে গিয়ে তুলতে পারি, যেখানে সূর্যের আলো কম পড়তেছে বা যেখানে রিফ্লেক্ট করতেছে, এগুলো ওপেন শেড যেখানে শ্যাডো আছে বা আশেপাশে আলো আসে, তো এখানে ছবি তুলতে ছবিটা ওভারঅল বেটার আসে। এরপরে আরেকটা ইয়ে হচ্ছে গিয়ে যে মেক দ্য মোস্ট অফ দ্য গোল্ডেন আওয়ার মানে হচ্ছে গিয়ে শর্টলি আফটার সানরাইজ, শর্টলি বিফোর সানসেট। সো এই টাইমটাতে সূর্যের আলোটা খুব সুন্দর থাকে, সো অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। সো আপনারা চাইলে এই জিনিসটা মেনটেন করতে পারেন। এবং যখন আমরা ইনডোরে ছবি তুলবো তখন আমরা একটু আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করলে ছবিগুলো কিন্তু তখন আমরা ওভারঅল জিনিসটা আরো বেটার হয়, আচ্ছা জিনিসটা দেখতে আরো ক্লিয়ার হয়। যেমন আমি 10 মিনিট স্কুলে কাজ করি, সো আমি আমার ছবি তোলার ক্ষেত্রে এইভাবে, তখন আমি ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা এরকম লাইটিং গুলো ব্যবহার করতাম বাইরে। আচ্ছা, হ্যাঁ, আলভি ওয়াসিদ অনকের একটা প্রশ্ন আছে। জি ভাইয়া। ভাইয়া ফার্স্টে যেটা দেখাইলেন ডিরেক্ট সানলাইটের কথা,
ওখানে মানে প্রথম ছবিটাইতে কি সমস্যা নেই? আমার কাছে তো সুন্দর লাগতেছে দেখতে। প্রথম ছবিটার মধ্যে আমি যদি দেখি যে তার চোখগুলা আছে, চোখগুলা কিন্তু একদম একদম ছোট, মানে শ্যাডো পড়ে গেছে, একটা কিন্তু ডার্ক শ্যাডো হয়ে আছে, আমার কিন্তু ফেসটা ক্লিয়ার না। তা আমি যদি বলি ঠোঁটের নিচে একটা শ্যাডো পড়ছে, এখানে মুখের একটা শ্যাডো পড়ছে, তারপর তার চোখটাও ওভারঅল একটু ছোট, বিকজ ওদের মধ্যে কিন্তু মানুষ অত কমফোর্টেবল ফিল করে না। সো ওইটা ওইটা তাও লিস্ট অফ দ্য কনসার্ন, বাট আমার বেসিক্যালি এখানে শ্যাডো, একটা বিশ্রী রকমের শ্যাডো পড়ে আমার চুলের, বলি মুখে দেখি এই পাশে দেখবো যে আমি হাফ একটা শ্যাডো পড়ছে। আবার আমি যদি এখানে দেখি যে ওপেন শেডে, আমার কিন্তু ছবিটা ক্লিয়ার, আমার কিন্তু শ্যাডো কিন্তু নাই, আমার কিন্তু সব এলিমেন্ট গুলা প্রপারলি প্লেস। সো আই গেস আমি বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝছি মোটামুটি। সো এরপর আমাদের এইটা একটা খুবই মজার জিনিস, সেটা হচ্ছে আমরা আমাদের লেন্স গুলা ক্লিন করি না, এবং আমাদের লেন্স গুলোর মধ্যে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইমস ফিঙ্গারপ্রিন্ট থাকে বা ক্লিন না, সো এই জন্য দেখা যায় ছবি which results in not enough sharp photos. সো এটা আমরা মেইনটেইন, এটা সবসময় আমাদের লেন্সের যে এটা আছে এটা আমরা জাস্ট মুছে মুছে ব্যবহার করবো। So যখন আমি ছবি তুলবো, আমি যেটা করি, এটা উচিত না করা, বাট আমি ধরেন আমার শার্ট দিয়ে মুছি বা কাপড় দিয়ে মুছি, বেটার হয় যে আপনি যে একদম মাইক্রোফাইবার ক্লোথস ইউজ করতে পারেন, যেটা একদম লেন্সটাকে প্রপার রাখবে। এরপর হচ্ছে গিয়ে ফোকাস লকটা আমরা সবাই ব্যবহার করি না, সেটা আমরা ব্যবহার করতে পারি যে একটা ছবি তোলার ক্ষেত্রে, আমি যদি আইফোনের ক্ষেত্রে বলি, আমি একদম ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার ফোকাসটা লক হয়ে যাচ্ছে, এবং অন্যান্য অ্যান্ড্রয়েড বা স্যামসাং শাওমির ক্ষেত্রে সেম, আমি ফোকাসটা লক করে রাখলে আমার কিন্তু ছবিটা ফোকাস থাকতেছে এবং ডিফোকাস হওয়ার চান্স থাকে না। এটার পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে কি আমার ছবিটা কতটুক ব্রাইট, আমি এক্সপোজার নিয়ে পরে আসতেছি, বাট আমি আপাতত যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এখানে কিন্তু আমি এক্সপোজারটা আমি কমাই বাড়াই কিন্তু আমি পারফেক্টলি এক্সপোজ করতে পারতেছি। এখানে আমি যদি একটু দেখি যে স্যামসাং এর ক্ষেত্রে আমি কিভাবে এক্সপোজার ঠিক, শাওমি ফোনের ক্ষেত্রে আমি এভাবে যেটা রোটেশন ডায়াল আসে, আর আইফোনের ক্ষেত্রে এরকম উপরে নিচে ডায়াল আসে। আজিজা নাইমা প্রশ্ন করেছেন যে আমি কি স্মার্টফোন ব্যবহার করি, আমি মোস্টলি আইফোনই ব্যবহার করি ছবি তোলার ক্ষেত্রে। আচ্ছা, তো আমি এবার একটু দেখি যে আপনারা কি পারফেক্টলি এক্সপোজার ব্যাপারটা বুঝতে পারছেন, যে বেসিক্যালি আমার ছবিটা যাতে একদম ডার্ক না থাকে, আবার একদম বেশি উজ্জ্বল না থাকে, মাঝখানে থাকবে, জিনিসটা প্রপারলি সবকিছু বোঝা যায়। তো আমি একটু দেখি যে এখান থেকে এখানে আপনার কি মনে হয় কোন ছবিটা পারফেক্টলি এক্সপোজ। আই গেস এভরিওয়ান গট ইট রাইট। হ্যাঁ, 3 নাম্বার ছবিটা আমার পারফেক্টলি এক্সপোজ কিনা, আমার এখানে কিন্তু একদম সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। সো এটা ছবিটার ক্ষেত্রে এক্সপোজারটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে এইচডিআর। এইচডিআর মানে হচ্ছে হাই ডাইনামিক রেঞ্জ। এটা মানে হচ্ছে কি আমার যে হাইলাইট আছে, আমার ছবিটা হাইলাইট মানে হচ্ছে আমার একদম ছবির উজ্জ্বল যে পার্টটা আর একদম শ্যাডোর পার্টটা, এটার মধ্যে ডিটেলস থাকবে, মানে আমার ডাইনামিক রেঞ্জটা অনেক ডাইনামিক হবে। সো আমি পার্টিকুলার ডাইনামিক রেঞ্জ হচ্ছে কি, আমরা এখন সবগুলো ফোনের মধ্যে আছে, আমরা ল্যান্ডস্কেপ তোলার ক্ষেত্রে আমরা এইচডিআর ইউজ করতে পারি, এবং এটা তুলে দেখা যায় আমার ল্যান্ডস্কেপগুলো অনেক সুন্দর আসে, আমার আকাশটা খুবই প্রপারলি আসে, কারণ দেখা যায় যে আকাশ এত উজ্জ্বল থাকে, অনেক সময় দেখা যায় ঘাস আকাশের সাথে ব্যালেন্স করতে ক্যামেরা প্যারা খায়। সো এই এইচডিআর মোডটা ব্যবহার করলে আমার ওভারঅল ঘাস আকাশের সবকিছু ব্যালেন্সটা প্রপারলি থাকবে। এবং খালিদ ভাই একটা প্রশ্ন করেছেন যে ক্যামেরা গ্রিডের কথা। হ্যাঁ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট, যে ক্যামেরা গ্রিড ব্যবহার করা। আমরা যখন ফটোগ্রাফি শুরু করব, কম্পোজিশন ভালো করার ক্ষেত্রে ক্যামেরা গ্রিডটা রিয়েলি 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 হেল্পফুল। তো এটা কিভাবে অন করে আমি একটু দেখাই দিই। আইফোনের ক্ষেত্রে আমরা সেম ক্যামেরা সেটিংস থেকে আমি গ্রিডটা অন করে দিতে পারি, এবং শাওমির ক্ষেত্রে আমি ক্যামেরা সেটিংসে গিয়ে আমি যেখানে যে শো গ্রিড লাইনস আমার সেটিংসে দেখা যাচ্ছে, এবং সবগুলোর ক্ষেত্রে মোটামুটি ক্যামেরা সেটিংসে গিয়ে আমরা গ্রিড লাইনটা পাচ্ছি। যখন ছবি তুলবো আমরা যেটা করবো, আমরা জাস্ট গ্রিড লাইনটার এই যে এই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে এই ফ্রেমটার এই সাবজেক্টটা প্লেস করব। আচ্ছা, সো আমরা আমরা এইবার আজকে এডিটিং নিয়ে খুব একটা কথা বলবো না, বাট আমরা আজকে যেটা বুঝার চেষ্টা করবো সেটা হচ্ছে গিয়ে যে হাউ টু সিলেক্ট, হাউ টু চুজ দ্য বেস্ট ফটো। এটা আমাদের মধ্যে একটু কনফিউশন থাকে যে আমরা আসলে বুঝবো যে কোন ছবিটা ভালো বা কোন ছবিটা খারাপ, এটা একটা ব্যাপার থাকে। সো ফটোগ্রাফির ক্ষেত্রে এটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট যে কোন ছবিটা ভালো কোন ছবিটা খারাপ। সো সবসময় ছবি তোলার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে কোন ছবিটা পারফেক্টলি এক্সপোজ এটা নেয়া। এখানে যদি আমি দেখি বাম পাশের ছবিটার মধ্যে কিন্তু অনেক ব্রাইট এলিমেন্টস আছে, এর থেকে আমার ডান পাশের ছবিটা কিন্তু আমার ব্যালেন্স। তা আমি এই ক্ষেত্রে ডান পাশের ছবিটা ব্যবহার করবো। সেকেন্ড ব্যাপার হচ্ছে কি ডিটেলস এন্ড শার্পনেস, যে আমি সবসময় চাবো ব্লার্ড ইমেজেস অ্যাভয়েড করতে। আমি যদি এই দুটো ছবি তুলছি, আমি কিন্তু দেখি যে আমি যে 2 নাম্বার ছবিটা কিন্তু আমার ব্লার্ড, আমি এখানে কিন্তু আমার 1 নাম্বার ছবিটা কিন্তু একদম সবকিছু ফোকাসে আছে, শার্পে আছে। সো আমি কোনটা ব্যবহার করবো, আমি 1 নাম্বার ছবিটা ব্যবহার করবো, 2 নাম্বার ছবিটা রিজেক্টেড বিকজ এটা ব্লার্ড। থার্ড ব্যাপারটা হচ্ছে কম্পোজিশন, গেট দ্য বেস্ট কম্পোজড ফ্রেম ফটো। এখানে আপনাদের কাছে কোনটা মনে হয় কোন ছবিটা দেখতে সুন্দর, 1 নাম্বার না 2 নাম্বার?
এক্স্যাক্টলি, মানে এখানে কিন্তু আপনি যদি কম্পোজিশন নাও বুঝে থাকেন, মানে ইটস মানে এটাই হিউম্যান আই, আপনার ব্রেন এভাবে ফাংশন করে যে ইউ আর বাউন্ড টু রিয়েলাইজ যে 2 নাম্বার ফটোটা সুন্দর। তো এটা পার্টিকুলারলি হয়েছে বিকজ এটা ওয়েল কম্পোজ। এখানে এটা সুন্দর সেইট, এখানে নদী দেখা, পানি, সমুদ্র দেখা যাচ্ছে, এখানে গাছ আছে কয়েকটা। সো অলওয়েজ আমরা এই বেস কম্পোজ ছবিটা ব্যবহার করব। তারপরে ব্যাপার হচ্ছে কি আই কন্ট্যাক্ট ইজ পার্টিকুলারলি ভেরি ইম্পর্টেন্ট ছবি তোলার ক্ষেত্রে। সো আমি যখন ছবি তুলবো আমার মনে রাখতে হবে যে আমি আই কন্ট্যাক্ট যাতে এনশিওর করতেছি ছবির ক্ষেত্রে। ইট ডিপেন্ডস অন আ লট অফ স্টাফ, বাট এইটা অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট যে আমার আই কন্ট্যাক্টটা ছবির মধ্যে আসে নাকি। স্পেশালি ফর পোর্ট্রেটস আই কন্ট্যাক্ট ছবির ইম্প্যাক্ট বলি পাওয়ারটা অনেক বাড়ায় দেয়। তো আমি যদি বলি যে 1 আর 2 এর ছবির মধ্যে কিন্তু আমার 2 নাম্বার ছবিটা মনে হচ্ছে আমি রিলেট, আমার কে ইম্প্যাক্ট করতেছে বা আমার কিন্তু জাস্ট একটা ছবি একদম মাঝখানে প্লেস। সো ক্রিয়েট স্ট্রঙ্গার ফটোস। আমি যদি জয়াপুরের দুটো ছবি দেখে থাকি। এরপর হচ্ছে জেস্টার ইজ ইম্পর্টেন্ট। আপনাদের কাছে কি মনে হয় এখানে কোন ছবিটা বেটার, 1 না 2? নাইস, এখানে সবাই, অনেকে বলতেছে 1, মুহি বলছে 2, অনেকে বলতেছে, আবার কয়েকজন বলছে 2। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি মির্জা অঙ্গনকে, আপনি যদি একটু আমাকে বলেন যে 1 নাম্বার ছবিটা আপনার কাছে কেন ভালো লাগছে? মেইনলি আমার কাছে মানে এক্সপ্রেশনটা আরো বেটার লাগতেছে, লাইক হি ইজ থিংকিং অ্যাবাউট সামথিং ইন দিস ফটো। তো 2 নাম্বারটা থেকে 1 নাম্বারটা মানে ওই এক্সপ্রেশনটা আমার কাছে মনে হচ্ছে বেটার আসছে আর কি। হ্যাঁ, 1 নাম্বার এক্সপ্রেশনটা কিন্তু এম্পাওয়ারিং, যে সে একটু ঘাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সো এই ক্ষেত্রে এক্স্যাক্টলি আমার এখানের মধ্যে বেটার ছবি হচ্ছে কি 1 নাম্বারটা, বিকজ আমার এখানে এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু বুঝতে পারতেছে অলরেডি, কিন্তু অনেক কিছু অনেক নাইসলি সবাই কিন্তু ডিরেক্ট করতে পারতেছেন যে 1 নাম্বারটা ইম্পর্টেন্ট। সো এইসব সেন্স গুলো আমরা ছবি তুলতে তুলতে আরো বেশি ডেভেলপ করবে আস্তে আস্তে। এরপরে হচ্ছে শো মুভমেন্ট অর অ্যাকশন। এটা আমরা পার্টিকুলারলি একটু অনেক সময় আমরা করি না। দেখা যাবে আমরা যখন কোনো অ্যাকশন ছবি তুলবো আমরা চেষ্টা করবো যে অ্যাকশনটা পার্টিকুলার বোঝানোর জন্য। আমি যদি 1 নাম্বার ছবিটা দেখি, এখানে কিন্তু দেখা যাচ্ছে না যে 1 নাম্বারটা পার্টিকুলারলি দেখা যাচ্ছে না, মানে 1 নাম্বারে সে কি করছে বোঝা যাচ্ছে না। 2 নাম্বারে কিন্তু সে একদম যে পার্টিকুলারলি সার্ফিং করছে সেখানে আমি ক্লিয়ার। সো আমি অলওয়েজ চেষ্টা করবো যে 2 নাম্বার এরকম শো মুভমেন্ট অর অ্যাকশন। অলসো ইউজ বার্স্ট অপশন, যদি আপনার কাছে ফোনে অপশন থাকে তো এক্ষেত্রে দেখা যায় আমি সিলেক্ট করতে পারবেন যে কোনটার মধ্যে অ্যাকশনটা ভালো আসছে। এখানে শারিয়ার আজরাফ কমেন্ট করেছেন হাতের জেস্টারের সাথে সিঙ্ক হয়। সো যে হ্যাঁ, এটা একটা ভেরি গুড অবজারভেশন যে যে এখানে এইটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ যে 1 নাম্বার সে মনে করে 2 নাম্বারটা বেটার, বিকজ সে যখন হাত মানুষ ভাবে যখন তখন হাতটা এরকম থাকে। তো হ্যাঁ, ইটস আ ডিফারেন্ট পার্সপেক্টিভ। সো হ্যাঁ, ইটস নট রং কমপ্লিটলি। হ্যাঁ ট্রু, এই ছবিটার মধ্যে যে হাতটা স্প্রে থাকে তখন হয়তো একটা বেটার সিঙ্ক হতো। ভেরি গুড অবজারভেশন। ভাইয়া আরেকটা কথা ছিল। হ্যাঁ, সেম ফটোটা আগের, তার আগেরটা, হ্যাঁ। মানে এখানে হচ্ছে গিয়ে মানে সেকেন্ডটা কেন বেটার লাগতেছে যে মানে আমরা যখন কোনো কিছু চিন্তা করি আমরা হচ্ছে এটা মানে ওপেন স্পেস থাকা একটা ভালো, মানে খোলা জায়গায় চিন্তা করলে ভালো লাগে। এরকম মানে ক্রাউডেড প্লেসে তো আসলে এরকম চিন্তা হয় না। সো নাম্বার 2টা ভালো লাগতেছে যে সে হয়তো কোনো কিছু নিয়ে ডিপ্রেস অথবা ভালো না এরকম মনে হইতেছে। তো সেকেন্ডটা বেটার লাগতেছে আমার কাছে। বুঝতে পারছি। হ্যাঁ, বেসিক্যালি ইট ডিপেন্ডস অন ইওর পার্সপেক্টিভ। এখানে কেউই রং না আর কি, পার্টিকুলার যে যার পার্সপেক্টিভে জিনিস যেভাবে দেখে। তারপরে মোমেন্ট ইজ এভরিথিং। যেমন আমি যখন ছবি তুলছি, আমি পার্টিকুলার অনেকগুলো ছবি তুলছি। সো আমি এই ছবিটা তুলছি 1 নাম্বারটা, এরপর জাস্ট নেক্সট ছবি তুলতে তুলতে ছেলেটা এই হাতটা এরকম দিচ্ছে, আমি তাকে বলি না যে তুমি হাতটা এভাবে ছড়ায় গিয়ে দাঁড়াও। সো পার্টিকুলার মোমেন্টটা কিন্তু ক্যাপচার করতে পারছিলাম। সো এই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থাকে যে ইফ ইউ আর মানে ইফ ইউ হ্যাভ টু অলওয়েজ লুক ফর দ্য মোমেন্ট, এবং যখন মোমেন্টটা আসে তখন আপনার একদম যেমনে হোক জিনিসটা ধরতে হবে। সো আমি যদি একটু দেখাই যে পার্টিকুলারলি এখানে কিন্তু একটা উপরে পাখিও চলে আসছে। সো এটা কিন্তু পার্টিকুলারলি মোমেন্টের একটা ব্যাপার যে আচ্ছা আমার ঠিক আছে এখানে কিন্তু চলে আসে, এবং এই জেস্টার থেকে কিন্তু এই জেস্টারটা বেশ ম্যাজিক্যাল লাগতেছে। সো এই জন্য মোমেন্টটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে আচ্ছা আমরা মোমেন্টে যাতে সব ঠিকভাবে ক্যাপচার করতে পারি।
আমরা ফটো এডিটিং নিয়ে খুব একটা ফোকাস করব না, বিকজ একটা ডিফারেন্ট এলিমেন্ট এবং এত কিছু দেখলে আসলে মাথা অনেক জ্যাম হয়ে যাবে। সো আমি একটু দেখাই যে এটা বেসিক্যালি আন্ডার এক্সপোজ ওভার এক্সপোজের মধ্যে দ্য পারফেক্ট এক্সপোজার হচ্ছে এইটা, এবং এখানে 2 নাম্বার ছবিটা হচ্ছে গিয়ে পারফেক্টলি, 3 নাম্বার ছবিটা হচ্ছে পারফেক্টলি এক্সপোজ, বিকজ এখানে জিনিসটা বেশি ব্রাইটও না বেশি ডার্কও না। তারপর আমি যদি আবার একটু দেখি যে এখানে তারপর আরেকটা ব্যাপার হচ্ছে কি হোয়াইট ব্যালেন্স। সো হোয়াইট ব্যালেন্স মানে হচ্ছে কি আমার ছবির কালার টোনটা কোন দিকে আছে, আমার ছবিটা একটু ব্লুইশ হবে না একটু ইয়েলোইশ হবে। সো এটাই বেসিক্যালি হোয়াইট ব্যালেন্সটা সেট করে। তো হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি আমি আমার এনভায়রনমেন্টাল ওয়াইজ আমি ঠিক করবো হোয়াইট ব্যালেন্সটা কিরকম হবে। যেমন আমি এখানে যদি অনেক বেশি কালার টেম্পারেচার রাখি আমার হোয়াইট ব্যালেন্স অনেক ব্লুইশ চলে আসবে, যদি আবার কম রাখি আমার ইয়েলোইশ চলে আসবে। সো এই ক্ষেত্রে আমি চেষ্টা করবো যে অলওয়েজ ব্যালেন্স রাখার। তারপর আরেকটা এলিমেন্ট হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি লো কন্ট্রাস্ট, মিডিয়াম কন্ট্রাস্ট, হাই কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্ট মানে হচ্ছে আমার যে ছবির হাইলাইট এবং শ্যাডো, মানে আমার যে একদম উজ্জ্বল পার্ট এবং একদম ডার্কার পার্ট, এর দুটো পার্থক্যটা কতটা গাঢ়। কন্ট্রাস্ট যেটা করে আমার উজ্জ্বল পার্টকে আরো উজ্জ্বল বানায় দেয়, ডার্ক পার্টকে আরো ডার্ক বানায় দেয়। সো তখন ছবিটা দেখা যায় অনেক ক্লিয়ার বা ক্ল্যারিটি বাড়ে বা ছবিটা দেখতেও ভালো লাগে। সো বাট বেশি কন্ট্রাস্ট আমরা ইউজ করবো না, আমরা চেষ্টা করবো অলওয়েজ মিডিয়াম কন্ট্রাস্ট ইউজ করা, যাতে জিনিসটা ব্যালেন্স থাকে। তারপরে যেটা অনেকে জিজ্ঞেস করতেছিল যে আমি ছবি তোলার সময় কি আমি ফ্রেমটা ঠিক রাখবো, ইট ডিপেন্ডস এক্স্যাক্ট। যেমন এখানে কিন্তু আমার ছবিটা ঠিকভাবে তুলি না, এরপর আমি কিন্তু ক্রপ করে আমি কিন্তু আমার ফ্রেমটা একদম বেস্ট ভার্সনটা নিয়ে আসছি। এরপরে পার্টিকুলার আরেকটা এলিমেন্ট হচ্ছে আমার যাতে ছবির হরাইজনটা সবসময় একদম সমান্তরাল থাকে আমার ইয়ের ক্ষেত্রে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমরা অলওয়েজ মেক শিওর করবো যে ছবির হরাইজনটা সোজা থাকে এক সময় একদম। যেমন আমি এভাবে কিন্তু হরাইজনটা স্ট্রেট করে নিতে পারি। এরপর আমি কিন্তু ক্রপ করার সময় আমি একদম যে দেখাতে চাচ্ছি এভাবে কিন্তু আমি একদম ক্রপ করে আমি একদম ক্লোজ রাখতে পারি, জিনিসটা কি বোঝাতে যাচ্ছি সেটা যাতে আমি সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমার ক্ষেত্রে মনে হচ্ছে এটার থেকে এই পরের ছবিটা ইজ বেটার ওয়ান। আর ক্রপ করার ক্ষেত্রে আমরা এভাবে রুল অফ থার্ড ব্যবহার করতে পারি। আমরা দেখবো ক্রপ অপশনে গেলে এরকম চলে আসে। সো আমি ক্রপ করার সময় আমি যদি এই ছবিটা দেখি, এটা কিন্তু এই ছবিটা দেখে আমি কিন্তু পার্টিকুলার রুল অফ থার্ডটা মেইনটেইন করে নেই। আমি এই ছবিটা আমার কাছে ভালো লাগতেছে, আমি যদি গ্রিড লাইন বসাই আমি দেখবো যে আমার কিন্তু জিনিসটা একদম মাঝখানে প্লেস। সো আমার রুল অফ থার্ডটা মেইনটেইন করছে। আরেকটা ব্যাপার হচ্ছে ইটস আ ব্যাড ক্রপ, বিকজ উপরে অনেক ফাঁকা জায়গা। সো এই জিনিসটা ব্যালেন্স রাখতে হবে যাতে আমার জিনিসটা ঠিকভাবে থাকে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে এইভাবে ম্যানেজ করে যে আমার দুটো চোখ এই ক্লোজ আপের ক্ষেত্রে দুটো দাগের উপরে থাকলে ছবিটা দেখতে খুবই ব্যালেন্স হয়। যেমন সেম এইটার থেকে দেখা যায় এটা আমার কাছে মোর রিলেটেবল এবং পোর্ট্রেট অ্যাজ আ পোর্ট্রেট এটা বেটার। আমি জাস্ট ক্রপ করে জিনিসটা কিন্তু কাছে নিয়ে আসছি এবং আমি কিন্তু এই দুইটা গ্রিড লাইনের উপরে আমি কিন্তু আমার চোখগুলা প্লেস করছি। আর আমরা একটু লাস্ট কয়েকটা এলিমেন্ট একটু দেখে নেই, যে একটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে আমার ছবিটা বেসিক্যালি কিরকম হবে। অনেক সময় দেখা যায় যে আমরা যেমন মুভির ক্ষেত্রে বলি যে মুভি অনেক চিকন অনেক লম্বা একটা ফ্রেম হয়। মুভির যেমন আমরা 21/21 এরকম ডিফারেন্ট রেশিও ইউজ করি। আমাদের কমনলি ইউজ রেশিও হচ্ছে 1:1, 3:2, 4:3। সো 1:1 এরকম স্কোয়ার হয়, 3:2টা এইরকম হচ্ছে গিয়ে ফেসবুকে আমাদের যে ন্যাচারালি আসে, আর 6:9 হচ্ছে একটু ওয়াইড স্ক্রিন। আমাদের মুভি বা ইউটিউবে মোস্টলি 6:9 থাকে। তো আমরা যদি একটু দেখি যে পিক্সেল রেশিও ইন টার্মস অফ পিক্সেল রেশিও, এটা হচ্ছে 1920/1080, এটা 1280/720, 4:3 রেশিও, এটা হচ্ছে গিয়ে 1:1 এর রেশিও। এন্ড আমি পার্টিকুলারলি আজকে হচ্ছে গিয়ে লাইট রুমটা এখন দেখাতে যাচ্ছি না, বিকজ আমাদের মনে হয় অলরেডি অনেক ইনফরমেশন হয়ে গেছে এবং আমরা দেখার জিনিসটা হারিয়ে ফেলবো। আই থিঙ্ক এটা আমরা পরবর্তীতে আরেকটা টাইমে আমরা যদি ফটো এডিটিং এর উপরে আলাদা একটা ইয়ে করতে পারি তাহলে জিনিসটা ভালো হবে। এবং সো আমার মনে হয় এইটুকু পর্যন্ত জিনিসটা থাকলে বেটার। আপনারা যদি ফটো এডিটিং নিয়ে ফার্দার ইন্টারেস্টেড থাকেন, আজকে রাত 10টায় আমি 10 মিনিট স্কুলের পেজ থেকে আরেকটা লাইভে যাব এই জাস্ট লাইট রুমটা শেখানোর জন্য। সো এটা পার্টিকুলার অনেক বড় একটা টপিক। সো ওইটা আপনারা দেখতে পারেন। বাট আপনারা অলরেডি অনেক কিছু জানে ফেলছেন, যেরকম এরকম গুড ফটো ব্যাড ফটো, এগুলো অনেক ইম্পর্টেন্ট ফটো এডিটিং এলিমেন্ট। তো আই গেস এগুলো ইউজ করে আমরা যতটুকু পারি করতে পারবো। এবং ফার্দার জিনিসপাতি আমার মনে হয় আরেকটা ক্লাসে বা আপনারা আজকে রাতের ক্লাসটা দেখতে পারেন। সো ওখানে আমরা ইন ডিটেইলস এডিটিং নিয়ে কথা বলতে পারবো। সো আমার ক্ষেত্রে আর খুব একটা কিছু নাই বলার মতো। আর জাস্ট একটা ব্যাপার হচ্ছে কি লাস্ট আমরা একটা ফেভারিট কোড আমি একটু বলি, যে সেটা হচ্ছে দেয়ার ইজ নো রুল ফর গুড ফটোগ্রাফ, দেয়ার আর অনলি গুড ফটোগ্রাফ। দিন শেষে হোয়াট ম্যাটার্স ইজ যে আপনার ছবিটা ভালো নাকি খারাপ, এখানে কোনো রুল নাই কোনো কিছু নাই। জাস্ট ফটোগ্রাফটা ইটসেলফ
দিন শেষে মেক্স অল দ্য ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। এন্ড সো এই জন্য এটাই সবাই মাথায় রাখতে হবে যে একটা ভালো ছবি হলে এটা ইটসেলফ এর জন্য ভালো হয়, এমন হলে যে এই রুলটা ফলো করছে বলে ছবিটা ভালো হয়, বা ছবি ভালো করার কোনো রুলও নাই। And always never stop shooting. So if you want to be a photographer, first thing হচ্ছে গিয়ে যত যাই হোক you have to continuously shoot. So এভাবে যখন আপনি শুট করবেন তখন আপনার স্কিলটা অনেক ভালো হবে, পাশাপাশি অনেক কিছু ডেভেলপ করতে পারবে আর কি। সো আমি তাহলে আমার শেষ করছি সেশনটা। আমার নাম আগে সবাই জানে, আমি অভিপ সরকার, আমি 10 মিনিট স্কুলে কাজ করতেছি, পাশাপাশি আমি ডেইলি স্টারে আছি এবং স্কেচবোর্ড ইন্টারঅ্যাক্টিভে কাজ করি। সো আই গেস দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ গাইস, এতক্ষণ ধরে ইভেন সবাই মিলে ছিল সেশনে, কেউ এমন না যে মানুষ সংখ্যা কমছে। সো এতক্ষণ ধরে রোজা রেখে সবার বকবকানি শুনতে সো কুডোস টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার সেশন নিতে খুব ভালো লাগছে। তারপর যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা এখন কোয়েশ্চেন গুলো করে ফেলি। আমি আনমিউট করছিলাম 3 চিয়ার্স ফর অভিপ সুখাই দেওয়ার জন্য। হ্যাঁ বললাম আমি আনমিউট করলাম যে আমরা সবাই মিলে একটা 3 চিয়ার্স ফর অভিপ সুখাই দিব। আচ্ছা প্রশ্নের পরে। আচ্ছা তাইলে কি আর কি স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আর কি কারো কোনো প্রশ্ন আছে? তাইলে আমরা আজকে তাহলে শেষ করব। তাহলে আমরা সবার কি সেশনটাতে বুঝতে পারছেন জিনিসপাতি সবকিছু? জি ভাই, অনেক ভালো ছিল। আচ্ছা সো আমি যদি ফটো এডিটিং নিয়ে ফার্দা দেখতে চাই রাতের ক্লাসটাতে দেখতে পারেন, বা আমি পরবর্তীতে আরেকদিনও ক্লাস নিতে পারি ফটো এডিটিং নিয়ে। সো এটা আমাদের আসলে একটু ডেডিকেটেড ভিডিও হলে ভালো হয়, আর বেশি ইনফরমেশন হয়ে গেলে এমনিতে মাথা অনেক ওভারলোড হয়ে যায়। সো আই গেস আমরা একটু পর্যন্ত রাখি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। আমার এটা খুব ভালো লাগছে, এন্ড সো আই গেস আমরা সবাই বেটার ছবি তুলতে পারবো। সো যদি কখনো কোনো সাজেশন বা কিছু লাগে, আই এম জাস্ট আ নক অ্যাওয়ে। আমাকে নক করলে আমি কিন্তু অলওয়েজ দেয়ার ফর হেল্পিং ইউ গাইস। সো আই গেস আমি আমার পার্ট থেকে আর কিছু বলার নাই। অফ টু ইউ সালে। সালে কি আছে? সালে বা আখি এনভিজিও ক্লাব থেকে কি কেউ আছে? Thank you, Bhai, for taking the session. It You're was welcome. really wonderful and we learned a lot actually. So thank you so much and we're looking forward to future sessions like this. So yeah. অলওয়েজ থ্যাংক ইউ গাইস। তাইলে আর কোনো হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে অনেকে জিজ্ঞেস করেছে যে ক্যান ইউ রিকমেন্ড সাম রিসোর্সেস। আচ্ছা এক্ষেত্রে আমি আগে একটু থ্যাংক ইউ দিয়ে নিই, অনেকে ভালো ভালো কথা বলছে। মুহি থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম মুহি। তারপর সাফায়াত হোসেন, পরিচিত হয়ে ভালো লাগলো। সেম হিয়ার। নাজমু সাইফ, ইউ আর ওয়েলকাম নাজমু সাইফ। রোহিত কর্মকার, ইউ আর ওয়েলকাম রোহিত। আবরা শারাফাত, থ্যাংক ইউ দোস্ত। সাফায়াত হোসেন, উবসু ভাই সেরা, থ্যাংক ইউ। আর হচ্ছে পার্টিকুলারলি তাইলে আর হচ্ছে হোয়াট এনি রিসোর্সেস। সো আই গেস জিউ থেকে আমাদের সবাইকে কোর্সেরা অ্যাক্সেস দিছে। কোর্সেরাতে দেয়ার আর ভেরি গুড কোর্সেস। সো ওইটার পাশাপাশি কিছু আমার মনে হয় ইউটিউব হচ্ছে পার্টিকুলারলি খুবই ভালো একটা রিসোর্স। আমরা জাস্ট আর্টিকেল পড়ে পড়ে আমরা আপাতত এগুলো যা যা শিখছি এগুলো নিয়ে একটু পার্টিকুলারলি নিজেরা ঘাটাঘাটি করতে পারি। সো এখান থেকে মানে ইউটিউবে জাস্ট ঘেটে দেখা ক্ষেত্রে জিনিসটা ভালো হয়। প্লাস ডিজিটাল ফটোগ্রাফি নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে অনেক ভালো। সো আমরা অনেক এলিমেন্ট পার্টিকুলারলি ওইখান থেকে শিখে নিছি। তো আপনারা চাইলে ওইটা দেখে শিখে নিতে পারেন। সো তাইলে আই গেস আর কারো কোনো প্রশ্ন নাই আমার। তাইলে আজকে তাহলে শেষ করতেছি সেশনটা। জি তাইলে আমি শেষ করতেছি। তাহলে থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি। Allah Hafiz, Bhai, and thank you again. ইউ আর ওয়েলকাম।